ডেড বডিটা ফেলে দিয়েছি। এবার বলেছিলাম ফ্লাইট মোড করতে বলেছি, সেটা অফলাইনে হবে আরেকদিন, অন্যদিন। ওটা না থাক, খুব রিস্কি, মানে সবাই ফ্লাইট মোড না করলে খুব রিস্কি আমার জন্য বলা, কারণ ওগুলোর সঙ্গে না মানে দেশে মানে ইন্ডিয়ার সিকিউরিটি খুব কানেক্টেড, আমি ওই জন্য একদম অনেস্টলি বলছি, ওটা বলতে পারবো না, খুব ওপেন সিক্রেট, সবাইকে ফ্লাইট মোড করতে হবে, এটা ইনশিওর করতে হবে। আপনার ইন্ডাস্ট্রিতে একদিন ডেকে নিন, আমরা ফোন ড্রয়ারে রেখে শুনে আসবো তাহলে। না ফোন অ্যালাউ করা হবে না, ওই মানে ফোন এতে মানে আপনাদের লকালে রেখেই দেখে আসবো, শুনে আসবো। দেখাতে পারবো না, শোনাতে পারবো, দেখানো যাবে না না। না মানে শুনে আসবো। হ্যাঁ সে আমি আপনাকে বাইরেও বলে দিতে পারি, কিন্তু ওটা ইনশিওর করতে হবে ফোনে, বুঝতেই পারছেন মানে ন্যাশনাল সিকিউরিটির কেসে ইসে করা যায়, ঠিক আছে, ঠিক আছে। আমি কিছুটা দেখি হ্যাঁ, এত সুন্দর সেশন, আমি বসে বসে প্রত্যেকটা জিনিস শুনছি, আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আগে। মানে আপনি কোনদিন আসবেন ফোনটাকে না সরিয়ে রেখে, আমি আপনাকে লাইভ দেখাবো, আপনি খুব চমৎকৃত হবেন। মানে ড্রোন অ্যাটাক দেখেছেন, কিন্তু আপনি একটা অ্যাটাক দেখেনি, এই জিনিসটা আপনি ভাবতেও পারছেন না সেই জিনিস হতে পারে, সেই জিনিস হয়েছে, রিসেন্ট হয়েছে, এইটুকু আপনি বুঝে নিন। কিন্তু সেই জিনিসটাতে আমরা খুব প্রাউড ফিল করি। কিছু কাজ আছে যে কাজটা না আমি ওপেন বলতে পারি না, আমার খুব ইচ্ছে করে বুক ফাটিয়ে বলবো, সেটা তো অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে ওই সিকিউরিটি ইস্যু, আর সেকেন্ড কথা হচ্ছে এরা কিছুগুলো দেশের তো, আমি তো আর বাংলা মানে ওই অন্য স্টেটের মতো কি আর করতে পারবো না, না না সো ওই ঠিক আছে। থ্যাংক ইউ। তো সকাল থেকে আজকে মনে হচ্ছে যে বিষয়টা বেশ ভালোই যাচ্ছে আমাদের। সবাইকেই এই বারবার করে বলছি যে যাদেরকে ডেকেছি এবং চেয়েছি সঙ্গে সঙ্গে তাদেরকে পেয়েওছি, এবং এই প্রাপ্তিটা সত্যি আমাদের প্রাপ্তি। আমি হয়তো মানে কোনো সেশনই আমি অ্যাটেন্ড করতে পারছি না, কারণ বাকি আরো কাজকর্মগুলো, প্রচুর ফোন, অনেক কিছু সামলাতে হচ্ছে, কিন্তু এই যে রেকর্ডিংটা আছে এটা আমার ফোনেই হচ্ছে, এবং আমি ডেফিনেটলি আমি তো তুমি আসো একদিন অফিসে, তুমি একটা অফিসে একদিন আসো, কথা বেরিয়ে হবে। হোক হোক হোক। আমরা কাজের কথাটা করে নিই। কাজের কথা হলো, হ্যাঁ আমাদের একটু সম্মানিত করা, সামান্য কিছু ছোট উপহার রয়েছে। আমি শ্রেয়সী ম্যাডামকে অনুরোধ করছি অয়নের হাতে কাগজ তুলে দেওয়া। বারবার শুনি বলা যে আইসিটি অটল তাদের এই বাণী প্রযোজনা না থাকলে আমরা হয়তো এই এত সমস্ত গুণী মানুষজনকে পেতাম না একটা বাংলা বই এবং পেন। ফুলটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ আরেকবার দিলেও অসুবিধা নেই। আমরা আর একদম কালক্ষেপ করবো না। আমরা ডেকে নেবো আমাদের পরবর্তী বক্তা যিনি, তাকে তুমি ল্যাপটপ সেট করে নাও। মানে আমি ওই সফটওয়্যার পার্টটাতে যাচ্ছি না, এই অ্যাসপেক্টে রিইনফোর্সমেন্ট লাগবেই আপনাকে বুঝতে হবে এনভায়রনমেন্ট বুঝতে হবে, লাগবেই ওকে, এটা বুঝতে হবে এই যে হাত তুললাম এটা কি পিঠে সবার এটা করার জন্য না চড়া মারার জন্য, এটা যেদিন রোবটকে বোঝাতে পারবে যে অ্যালগরিদম দিয়ে রিইনফোর্সমেন্ট আমার মনে হয় যেমন আবার অন্য কিছু লজিক আপনি বোঝাতে পারেন, আপনার একটা কগনিটিভ সিস্টেম হবে। ওরকম বলে কিছু নেই, কারণ কগনিটিভ এসছে মার্কেটে 2021-এ, এনভিডিয়া বানিয়েছে 2025-এ প্রথম ওদের গ্রিক বলে রোবটটা, মানে বুঝতে পারছেন আপনি একদম মানে সবে মানে কি বলে প্রোটন নিউট্রনের জায়গাতে আপনি আছেন, এবার পৃথিবী তৈরি হবে অনেক দূরে, থাকবেই মানে আপনি একটা রোবটের একটা পার্ট ছোট্ট জায়গাতে আটকে আছে, মানে এটা পুরোটা অনেক বড়, এবার সেই জায়গাটা আমি অন্য কিছু অ্যালগরিদম দিতে পারি, ম্যান্ডেটরি না ওটা থাকতে হবে, বুঝতে পারলেন, প্রবলেম স্পেসিফিক হয় এগুলো। ওকে থ্যাংক ইউ। ওকে আমি ভাবছি হ্যাঁ ইটি আছে আসলাম, হ্যাঁ করে দিয়ে আমি Ranjit Pal, Principal Engineer and Software Architect, Android Automotive Specialist. Distinguished Software Architect with 12 years of experience in the Android ecosystem. Currently serving as a Principal Engineer for Android Automotive Infotainment projects or IVI projects, delivering solutions for multiple global automotive OEMs over the last 7.5 years.
Prior to the automotive domain, spent 4.5 years developing complex Android applications for smartphones and tablets, mastering device fragmentation across various resolutions and SDK versions. রঞ্জিতকেও আমরা পেয়েছি সুধিন্দুর রেফারেন্সে, সেই বারবার করে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমি যখন বাণী অ্যাপ্লাই করেছিলাম, আমি কিছুক্ষণ আগেই আমার পরিচিতজনকে বলছিলাম যে প্রথম বাণীটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়নি, কারণ সব সাবমিট করে বেশ একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আমি পৌঁছে যাচ্ছি, ওরা মনে করে যখন যে সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখলাম সাবমিটেড হলো না, কারণ আমাকে দেখালো যে তোমার ইন্ডাস্ট্রি পার্সন হতে হবে 35% বা 40% এরকম একটা ফিগার। তো আমি বুঝলাম যে আমার 4 জন মতন লাগবে ইন্ডাস্ট্রি থেকে, যেটা আমি ইনিশিয়ালি আমি দিই, আমি একাডেমিয়া থেকে বেশি নিয়েছিলাম, পরিস্থিতি বেশি বলে। তো হলো না এই যাত্রা, লাস্ট ডেট ছিল, আমি মোটামুটি মন খারাপ করে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা তুমি ইয়ে করছো। তো ঠিক আছে, এই বছর আর হলো না, সামনের বছর আসছে বছর আবার হবে, টাইপের একটা মানসিকতা নিয়ে আমি মোটামুটি বসে গেছিলাম। কি মনে হলো কয়েকদিন বাদে আবার দেখলাম, আচ্ছা ঠিক আছে, সবাই তো ডেট এক্সটেন্ড করে, এরা তো একটু দয়া পরামর্শটাই করেনি, সত্যিই তাই, দেখলাম ডেট এক্সটেন্ডেড হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আবার সুদিন্দু শরণাপন্ন হলাম, সুদিন্দু আমাকে বাঁচাও, আমাকে কিছু রেফারেন্স দাও, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এবং কিছু ক্রাইটেরিয়া ছিল যে এত বছরের মানে এক্সপিরিয়েন্স বেশি হতে হবে, এই মিনিমাম এরকম কিছু। তো তখনই আমি রঞ্জিতের রেফারেন্স পেলাম। রঞ্জিত খুবই ভালো কাজ করছেন, ভীষণ ভালো ওনার ডোমেইনে, ওনার জায়গায়, এবং যেহেতু আমাদের থিমটাই হচ্ছে অ্যাডভান্স কম্পিউটিং, সুপার কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং এবং অ্যাডভান্স এআই এর উপরে, তো যত বেশি আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে আমি স্পিকার বা আমি রিসোর্স পারসন আনতে পারবো, আমার মনে হয় তত সেটা নেই। তো গাড়ি তো আমরা সবাই মোটামুটি চড়ি, এবং এখন গাড়িতে কি কি ইনফোটেইনমেন্ট সিস্টেম লাগানো হচ্ছে মোটামুটি দেখতে পাই বা খোঁজ খবর হতে রাখি। তো দেখা যাক আমাদের রঞ্জিত বাবু সেটাতে কি আলোকপাত করেন। তো একটু বরণ করে নেওয়ার পালা, আমি আবার জয়ন্ত স্যারকে রিকোয়েস্ট করছি। Over to you. Thanks. এটা কি কোনো ডিসপ্লে কনফিগার করতে হবে? ফুল স্ক্রিন আসছে না? কি আসছে না? যখন আমি ফুল স্ক্রিন করছি, এখানে ডিসপ্লেটা চলে যাচ্ছে। আবার চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। Good afternoon everyone, rather good evening.
তো আমার নাম রঞ্জিত পাল। আমি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কাজ করি 12 বছর ধরে, মানে প্রথম 4.5 বছর আমার ইন্ট্রোডাকশনটা আমি খুব শর্টে দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার এই ধরনের অভিজ্ঞতা কম আছে। তাই আমি হার্ডকোর সফটওয়্যার ডেভেলপমেন্টেই আছি 12 বছর ধরে। প্রথম 4.5 বছর আমি অ্যাজ এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার কাজ করেছি, যেখানে আমি অল টাইপস অফ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, লাইক সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ইভেন ফ্যান্টাসি অ্যাপ্লিকেশন, যেটা ধরুন ওই টিম 11 কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, সেম অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করেছিলাম, আমি পারছিলাম ফর ফুটবল, ঠিক আছে, রিয়েল ফ্যান্টাসি অ্যাপ বলে একটা, প্লাস ইউটিলিটি নানা রকমের অ্যাপ্লিকেশন, ই কমার্স অ্যাপ্লিকেশন তো মানে একদমই কমন। তো এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করেছি। তখন আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি কেরিয়ার স্টার্ট করেছি একেবারে থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপরে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ডেভেলপার, তো আমি অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেমে কাজ করব, কখনো আমি ফ্রেমওয়ার্কে কাজ করব, সেই চাহিদা থেকে আফটার 4.5 ইয়ার্স আমি সুইচ করি অ্যান্ড্রয়েড অটোমোটিভে, যেখানে বর্তমানে আমি প্রায় অলমোস্ট 7 বছর ধরে অ্যান্ড্রয়েড অটোমোটিভ অপারেটিং সিস্টেমের ওপেন সোর্সে কাজ করি। অ্যান্ড্রয়েড আমরা প্রত্যেকে এখন ইউজ করি, 99% মানুষই অ্যান্ড্রয়েড ইউজ করে, হয়তো 1% অনলি অ্যাপেল ইউজ করলে, অ্যাপেল ইউজ করলেও অ্যান্ড্রয়েড বাড়িতে আসেই, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করেনি এরকম তো মনে হয় না ওয়ার্ল্ডে আর পাওয়া যাবে কাউকে। তো এটা আমার প্রোফাইল বলার আগে যে থ্যাংক ইউ আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমি প্রিপেয়ার ছিলাম না, আমি একটু খুব ওপেনলি কথা বলতে ভালোবাসি, আপনারা সবাই আমার শিক্ষক প্রমিত, ঠিক আছে, কারণ আমার বয়সও অত বেশি নয়, আমি সুদীন্দদা অনেক জুনিয়র, সুদীন্দদা আমাকে বলেছেন বন্ধুদা যে তুই যা। তো আজকে আমার যেটা মেন টপিক, তো আমি যেটা বলছিলাম আমার প্রোফাইল সম্বন্ধে, তো তারপরে আমি অ্যান্ড্রয়েড অটোমোটিভে কাজ করি। তো অটোমোটিভ জিনিসটা কি, মানে আমার যেটা আজকের অবজেক্টিভ থাকবে, মানে আমার টপিক থাকবে কি কি, কেন, তার পারপাসটা কি, তার বেনিফিট ফর এন্ড ইউজার কাস্টমার অ্যান্ড ইভেন ফর স্টুডেন্টস। আগামী দিনে কেরিয়ার ওরিয়েন্টেডও আমি বলে দেবো, গাইড করে দেবো যে কীভাবে কেউ অটোমোটিভ ডোমেনে অ্যাজ এ ডেভেলপার কাজ করতে পারে। এবং এটা এখন হাই পেইং, মানে একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার তার যা ডিমান্ড তার থেকে 25% হলেও তার রেনুমারেশন বেশি হবে যখন কেউ প্ল্যাটফর্মে কাজ করবে। তো সেই গাইডলাইন এবং এর ফান্ডামেন্টালস, আর্কিটেকচার, আমি অত ডিটেল কোডিংয়ে যাবো না, কারণ কোডিং আমাকে বলা হয়েছে যে অত দরকার নেই, আমি জাস্ট ওপর হাই লেভেলেই জিনিসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অটোমোটিভ ওএস, AAOS আমরা শর্টে বলি। সো হোয়াট ইজ AAOS? AAOS বেসিক্যালি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আমরা সবাই জানি লিনাক্স বেসড, লিনাক্স কার্নেল তার বেস, BSP, তার উপরে হার্ডওয়্যার লেয়ার, হেল লেয়ার, দেন ফ্রেমওয়ার্ক, দেন অ্যাপ্লিকেশন, 4 লেয়ারে ডিভাইড থাকে, যেটা আমাদের এই ফোনগুলোতে ইউজ হচ্ছে বেসিক। কিন্তু গুগল কি করেছে, গুগল চাইলো যে না, আমরা পুরো ডিজিটাল কনজিউমার অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করবো আমাদের ওএস দ্বারা। এই জন্যই অ্যান্ড্রয়েডের এত রাইজটা কেন হয়েছে তার অন্য রিজন আছে, সেটা বলছি। কেন অন্য ওএসগুলো এত রাইজ করতে পারলো না এবং বাকি সমস্ত অপারেটিং সিস্টেম কেউ মানে ডাউন করে দিয়েছে, বেসিক্যালি মার্কেটে শেয়ার নেই অ্যান্ড্রয়েডই, মার্কেটে অ্যাটলিস্ট 85% প্লাস শেয়ার মার্কেটে অ্যান্ড্রয়েডেরই আছে অপারেটিং সিস্টেমের দুনিয়া। তো অ্যান্ড্রয়েড ওদের বেস কার্নেলটাকে রেখে ওরা টুইক করতে শুরু করে ওএসের ফ্রেমওয়ার্ক লেয়ারটা, সার্ভিস লেয়ারটা, যে আমরা আর কী কী ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটাকে ইনস্টল করতে পারি, আমরা এমবেড করতে পারি কোন কোন ডিভাইসের জন্য। যেটা ওদের প্রথম ফোকাসই ছিল ফোনের পরে টিভি, যে আমরা টেলিভিশনটাকে ডিজিটাইজ করে স্মার্ট করি, কারণ টিভি এন্টারটেনমেন্ট পারপাস ইউজ হচ্ছে। আমি যদি সেখানে দুটো মিউজিক অ্যাপ ঢুকিয়ে দিই, একটা স্পটিফাই ভিডিও স্ট্রিমিং ঢুকিয়ে দিই, সেটা খুবই মানুষের জন্য বেটার হবে। ওরা অপারেটিং সিস্টেমটাকে টুইক করলো টিভির জন্য, এবং টিভি স্পেসিফিক ডিজাইন গাইডলাইন দেখবেন। সেম অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন ট্যাবে, সেম অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন ফোনে। একটা বেসিক বলছি, ট্যাবে দেখবেন ইউআইটা চেঞ্জ হয়ে গেছে, ফোনের জন্য ইউআইটা ফোনের মতো করে ইউআইটা অ্যাডজাস্ট হচ্ছে স্ক্রিনগুলো। এই গাইডলাইনগুলো ওরাই, মানে ওদের অ্যান্ড্রয়েড ডেভেলপার কমিউনিটিতে গুগল কী করেছে, এসডিকেতে এই গাইডলাইনগুলো দিয়ে দিয়েছে ডেভেলপারদের জন্য, যে তুমি যখন টিভির জন্য একটা অ্যাপ ডিজাইন করবে, তোমাকে এই গাইডলাইন মেনে এই রকম সাইজেরই বাটন দিতে হবে, এই রকম ইউআই ইন্টারফেসটা বানাতে হবে, যাতে ওটা টিভির জন্য অ্যাক্সেসেবল হয় ইজিলি, ঠিক আছে। সেই রকম ওরা কী করলো, ইউআই এলিমেন্টটাকে চেঞ্জ করে দিল ফর কাস্ট।
এবার কার্সের যেটা মেন চ্যালেঞ্জ হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমি এমন কোনো অ্যাপ্লিকেশন পুরো মোবাইলটাকে দিয়ে দিতে পারি না, যখন গাড়ি ড্রাইভিং করার সময় কোনো নোটিফিকেশান আসলো, হঠাৎ করে একটা ভিডিও চলে উঠলো, ঠিক আছে, নয়েজ হলো যে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। ওই জন্য ওরা সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে কি কি অ্যাপ্লিকেশন আমরা গাড়িতে দিতে পারি, তার ইউআই এলিমেন্টসগুলো কীভাবে ডিজাইন হবে যাতে ইউজারের জন্য ইজি হয় এবং টাচ মিনিমাম টাচ করে আমি পুরো অ্যাক্সেস করতে পারি ফাংশনালিটিগুলো, অ্যাপ্লিকেশনগুলো, ফিচার্সগুলো। তো এইটা ছিল ওদের পারপাস। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমরা ওইএমস বলি, সব কার ম্যানুফ্যাকচারারদের কম্বাইন, তারা ওইএমস মানে অরিজিনাল ইকুইপমেন্ট মেকার। তো তারা এতদিন কী করতো, প্রথমে ছিল একদম বেসিক একটা সিডি প্লেয়ার, সিডি প্লেয়ার, দেন ওরা লাইনাক্স বেসড অপারেটিং সিস্টেম স্টার্ট করে। আগেকার কিছু পুরোনো মডেলও দেখবেন ছোট ছোট ডিসপ্লে, সেগুলো লাইনাক্স বেসড একেবারে ট্র্যাডিশনাল ডিসপ্লে। এবার অ্যান্ড্রয়েড যেহেতু একটা গ্লোবাল লিডার এবং অ্যান্ড্রয়েড ভেরি ফাস্ট মুভিং, তার ডমিনেন্স হয়, তো ওরাও চাইছে যে আমরা অ্যান্ড্রয়েডে সুইচ করি। কেন চাইছে? ওদের অ্যাডাপশনটা ইজি হবে, মার্কেট, গো টু মার্কেট ওদের জন্য ইজি হবে, খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে, লং টার্ম সাপোর্ট দিতে পারবে। এই জন্য সমস্ত ওইএমসগুলো চাইলেও যে আমরা অ্যান্ড্রয়েডে সুইচ করি। তা আমার আর তো এইভাবে বেসিক্যালি অ্যান্ড্রয়েডের ক্লাসিফিকেশন, মানে অ্যান্ড্রয়েড ফর কার, অ্যান্ড্রয়েড ফর টিভি, অ্যান্ড্রয়েড ফর ফোন, অ্যান্ড্রয়েড ফর ট্যাবলেট, তো অ্যান্ড্রয়েড ফর অলমোস্ট এভরিথিং নাও। আগে যেটা জাভাতে ছিল, যেটা বলা হয় না স্ট্যাটিস্টিক্স, প্রায় 3 to 4 বিলিয়ন ডিভাইস, এটা আমি স্ট্যাটিস্টিক্সটা বলছি আজ থেকে 7-8 বছর আগেকার, যেগুলো জাভা জিআরই বেসড ছিল। আজকে আপনার বাড়ির যে একটা এসি বা একটা ওয়াশিং মেশিন, সেখানেও প্রোগ্রামিং আছে জাভা বেসড। আগেকার দিনে সব জাভা বেসড ছিল, এখন কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে রিপ্লেস হচ্ছে কি অ্যান্ড্রয়েড বেসড। কারণ ওখানে আমি ইউআইটা খুব সুন্দর দিতে পারছি কাস্টমারকে, ঠিক আছে, অনেক বেশি অ্যাপ দিতে পারছি। এবার কেন পপুলার হলো অ্যান্ড্রয়েড? পপুলার হওয়ার মেন রিজন হচ্ছে, যেটা অ্যাপেল এত পপুলার কেন নয় ডেভেলপার কমিউনিটিতে, বা অন্য ওয়ে, বা ইভেন মাইক্রোসফট কেন পপুলার হলো না, ওরা ওপেন সোর্স করে, প্রথম ফল্ট। সেকেন্ড ফল্ট, ওরা এপিআইগুলো ডেভেলপারদের অত এক্সপোজ করে দেয়নি। আমি বলছি, আমি যখন কেরিয়ার স্টার্ট করেছি 2012-13-তে, আমার পাশে iOS ডেভেলপার থাকতো, আমি অ্যান্ড্রয়েড ডেভেলপার। ধরুন একটা আমরা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট এসে একটা পার্টিকুলার ক্যামেরা রিলেটেড কিছু ফিচার ডেভেলপ করতে হবে। আমি দেখছি, আমি অ্যান্ড্রয়েডে যখন ডেভেলপার সাইট থেকে সার্চ করছি যে কী এপিআই অ্যাভেলেবেল আছে, আমি কোন এপিআইটা ইউজ করব, আমি যত ইজিলি পেয়ে যাচ্ছি বা যত ইজি পারমিশন অ্যালাউ করে দিচ্ছে অ্যান্ড্রয়েড, আইফোন দিচ্ছে না। তো ওই জন্য শুরুতে কী হতো, অনেক ফিচার আইফোনে বা অ্যান্ড্রয়েডে করা যেত, অ্যাচিভেবল হতো, আইফোনে করা যেত না। কারণ ওরা সেফটি সিকিউরিটি মানে ওরা খুব স্লোভাবে জিনিসটাকে রিলিজ করেছে এপিআইগুলোকে ডেভেলপার কমিউনিটিতে। ওই জন্য ডেভেলপাররা খুব শর্ট টাইমে অ্যান্ড্রয়েডটাকে অ্যাডপ্ট করে। এবার যদি ডেফিনেশন ওয়াইজ বলি, হোয়াট ইজ এওএস? এওএস ইজ কিছুই না, এওএস হচ্ছে অ্যান্ড্রয়েডের ওপর কাস্টমাইজ, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ফর ফোন। অ্যান্ড্রয়েড কিন্তু কিচ্ছু কার্নেল চেঞ্জ করে না, কার্নেল সেম। আমার ফোনে যে কার্নেল আছে, আমি যখন গাড়িতে ইনস্টল করবো, ওই কার্নেল সেম, লিনাক্স কার্নেল, ঠিক আছে। ওরা ওটাকে টেলার্ড করলো, সেফটি, সিকিউরিটি, গাইডলাইন্স, ইউআই এলিমেন্ট, ডিসপ্লে সাইজ কীরকম হবে, কী কী আমি দিতে পারবো, ন্যাভিগেশনটা এক্সট্রা করতে হবে ভালো, মানে গাড়ির মতো করে, এইগুলো করে ওরা অপারেটিং সিস্টেমটাকে কাস্টমাইজ করে নাম দিয়ে দিল এওএস। এটা অ্যান্ড্রয়েডের একটা এক্সটেন্ডেড ভার্সন ফর কার। আর ফুল স্ট্যাক ওপেন সোর্স, এটা তো প্রথম থেকেই বলছি। এইখানে যেটা মিস্টেক অনেকে করে, দেখবেন এখানে হয়তো অনেকেরই গাড়িতে, আপনারা জানেন, যদি অ্যান্ড্রয়েড না থাকে, আমরা ফোনটাকে ব্লুটুথ দিয়ে বা ওয়্যার দিয়ে ইউএসবি কানেকশন কানেক্ট করে অ্যান্ড্রয়েড অটো ওপেন করে প্রজেক্ট করি, বা কারপ্লেটাকে প্রজেক্ট করি। অ্যান্ড্রয়েড অটো যা, কারণ ম্যাক্সিমাম তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে সবাই, তো অ্যান্ড্রয়েড এটা কিন্তু অনেকে ভাবে যে এটাই বোধহয় ইম্পর্টেন্ট, না, অ্যান্ড্রয়েড অটো ইজ ডিফারেন্ট। আমি বলছি অ্যান্ড্রয়েড অটোমোটিভ ওয়েস। অ্যান্ড্রয়েড অটো আপনার ফোনটা অ্যাজ এ ব্রেন, আপনার ফোনটা ব্রেন। এইখানে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন, আপনার ফোনের অ্যাপগুলোকে আপনি জাস্ট প্রজেক্ট করছেন। ওই প্রজেকশনটা কিছুই না, ওটা একটা ভিডিও। ওই যে প্রজেকশনটা, হ্যাঁ, ওটা জাস্ট একটা ভিডিও, ওটা মিরর ইমেজ, ওটা একটা ভিডিও। সেখানে আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছেন। আপনি কী পাচ্ছেন? মেনলি ইউজ করে ফোন, SMS, মেসেজিং অ্যান্ড ন্যাভিগেশন। ন্যাভিগেশনটাই মেন পারপাস মানুষ ইউজ করে। কিন্তু এওএস কি বলছে, মানে ওইএমসরা কি চাইছে, না শুধু এটুকুতে আমরা লিমিটেড, আমরা পুরো ফুল স্ট্যাক সফটওয়্যার ওএসটাকে
এমবেড করব গাড়ির মধ্যে ইন ভেহিকেল চিপে। আমরা ফোনের আমার দরকার নেই, ফোন আমাকে যা যা দিচ্ছে ফিচার্স অ্যান্ড ক্যাপাবিলিটি আমি পুরোটাই গাড়িতে উইদাউট কানেক্টিং ফোন আমি অ্যাক্সেস করতে চাই। আমার সমস্ত কিছু ফোনে অ্যাপে গাড়িতে থাকবে এবং গাড়ির মতো করে থাকবে, মানে সেফটি সিকিউরিটি ইউআই এই জিনিসগুলো অ্যাজ পার গাইডলাইন্স, অ্যাজ পার গুগল গাইডলাইন্স। সো নেটিভ ওএস, ওপেন সোর্স আর ডিপ ইন্টিগ্রেশন। এটার করার কারণ হচ্ছে ডিপ ইন্টিগ্রেশন, যেটাই হচ্ছে মেন রিজন। অ্যান্ড্রয়েড অটো আপনাকে লিমিটেড শুধু অ্যাপ্লিকেশন স্পেসিফিক আপনাকে ফিচার্স দেবে। যখন আমি ডিপলি ইন্টিগ্রেট করছি, আমি আমার হার্ডওয়্যার গাড়িতে আমি চিপসেট এবং প্রপার মাদারবোর্ড, প্রসেসর সমস্ত কিছু করে স্টোরেজ করে সেখানে আমি এমবেড করে দিচ্ছি ওএসটাকে। আর গুগল আমাকে হ্যান্ড লেয়ার দিয়েছে, হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার। হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার কী করছে, ব্রিজ হিসাবে কাজ করছে বিটুইন গাড়ির ইসিইউ আর সফটওয়্যার। গাড়িতে আমি আমার ভেন্টিলেশনটা কীরকম রাখবো, আমি এসি অন করবো, অফ করবো, রিডিউস করবো, আমার সিটটাকে পেছনে করবো, স্টিয়ারিং হুইলটাকে ওঠাবো নামাবো, আমি একটা অ্যাম্বিয়েন্ট লাইটিং স্টার্ট করবো, সাউন্ড স্টার্ট করবো, আমি ডোর ওপেন করবো, ডোর ক্লোজ করবো, এভরিথিং। মানে যা যা এতদিন শুধু হার্ডওয়্যারে কন্ট্রোল হতো আপনি এই ডিসপ্লে থেকেই কন্ট্রোল করতে পারবেন। প্লাস আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ডিজিটাল ডিসপ্লে, যেখানে আপনি আপনার মাইলেজ, গাড়ির স্পিড, যা যা সেফটি অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেটস গাড়ির আপনার জানার দরকার সেগুলো আপনি ওখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। এই বেনিফিটটা তখনই হয় যখন এওএস আমরা এমবেড করে দিচ্ছি, এবং সেটা আমরা থ্রু হ্যাল লেয়ার বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আমরা একটা ব্রিজ করে পুরো ডেটাটাকে শেয়ার করছি কাস্টমারের কাছে। মানে এটা লাইক সিমিলার টু ইউজিং এ মোবাইল ফোন। এ হচ্ছে পারপাস অ্যান্ড দিস ইজ এওএস। কোন কোম্পানি দিচ্ছে এখন? আচ্ছা, আমার কোম্পানি সম্বন্ধে বলা হয়নি ডিটেলস। আচ্ছা, আমি এখন জব করি হচ্ছে হারমান ইন্টারন্যাশনাল। আমরা সাবসিডিয়ারি স্যামসাং ইলেকট্রনিক্স। তো হারমান হচ্ছে গ্লোবাল লিডার স্পেশালাইজড ইন অ্যান্ড্রয়েড অটোমোটিভ সলিউশনস ওয়ান, অ্যান্ড সেকেন্ড ইজ আমরা প্রোডাক্ট বেসড কোম্পানি। আমরা হচ্ছে সাউন্ড সিস্টেম, জেবিএল আমাদেরই ব্র্যান্ড, যেটা কমন সব থেকে সবাই ইউজ করে, জেবিএল, হারমান কার্ডন, ইনফিনিটি, একেজে। এখন রিসেন্টলি আমাদের কোম্পানি ইউএসএ সব থেকে একটা লাক্সারি হেডফোন কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, বোয়ার্স অ্যান্ড উইলকিন্স, যাদের একটা হেডফোন লাখ লাখ টাকা দাম। মানে আমাদের কোম্পানি হচ্ছে সাউন্ড অ্যান্ড অডিও প্রোডাক্টস, মানে হেডফোন, ইয়ারফোন, সাউন্ড সিস্টেম ফর কার, হোম অ্যান্ড ইয়ারফোন পার্সোনাল ইউজ। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইন আপ। আর অটোমোটিভ হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট। তো আর আমরা ওয়ার্ল্ডের মানে হারমান এস এ কোম্পানি হিসাবে আমি বলছি, আপনি এনি নেম এনি বিগ ম্যানুফ্যাকচারার, মানে কার ম্যানুফ্যাকচারার ইনভলভ আমরা কাজ করি। আমি নিজে পার্সোনালি হন্ডা, জিপ, সিট্রিয়ন, ডিএস, পোজো, ওপেল, ভক্সওয়াল, টিএস, এই ব্র্যান্ডগুলোতে আমি নিজে কাজ করেছি। রিসেন্টলি ইভেন ইন্ডিয়াতে যদি বলি, টাটার মধ্যে কাজ হয়েছে, টাটার প্রজেক্টে আমি ছিলাম না। টাটার পুরো কার লাইন আপ এখন হারমান পাওয়ার, সমস্ত সাউন্ড সিস্টেম একদম সাফারি থেকে শুরু করে টাটা কার, সিয়েরা, যা যা আছে পুরো অটোমোটিভটাই আমরা দিই। এখন মানে টাটার সাথে আমাদের প্রজেক্ট অলরেডি তো এটা অন রোড। আর এখন যত টাটা সাউন্ড সিস্টেম সব জেবিএল পাওয়ার। রিসেন্টলি মারুতি সুজুকি আমাদের প্রজেক্ট কাজ চলছে, আগামী দিনে মারুতি সুজুকিও পুরো হারমান পাওয়ার হচ্ছে। ইন্ডিয়াতে প্রথম মাহিন্দ্রা থারে যে সাউন্ড সিস্টেমটা, হারমান কার্ডন সাউন্ড সিস্টেমটা একটু কস্টলি, যেটা ইন্ডিয়ান কোনো ম্যানুফ্যাকচারার রাজত্বী লাগায়নি তাদের গাড়িতে, কিন্তু থারে এখন যে সাউন্ড সিস্টেম সেটা হারমান কার্ডনের, এটা ইন্ডিয়াতে ফার্স্ট। প্লাস আপনি জিএলআর এর পুরো লাইন আপ আমাদের যে ইনফোটেনমেন্ট সিস্টেম আমাদের। মার্সিডিজের বহু অনেক ব্র্যান্ড, আমি এখন আমাদের মার্সিডিজের সাথে নতুন কথাবার্তা প্রজেক্টে চলছে নিউ প্রজেক্টের জন্য। তো এই হচ্ছে আমাদের কোম্পানিরও ব্যাকগ্রাউন্ড। ঝামেলাটা হচ্ছে যে আমি ভিডিওতে দেখেছি গাড়ি চালাতে, লোকে ওটাতে ভিডিও দেখছে, প্লাস পাশে একটা জিপিএস চালিয়ে রেখেছে, যেটা গাড়ি চালাচ্ছে চোখটা কিন্তু ভিডিও মানে না ভিডিও কিন্তু ড্রাইভিং মোডে অ্যালাউ না। মানে সিনেমা চালিয়ে দিয়ে চোখটা ওদিকে, সে মানে এতে চলছে আর কি, অটোমেটিক বুঝতে পারলাম না। হ্যাঁ, জিপিএস মোবাইলে যে জিপিএসটা সেটা আমার সাইডে লাগানো, আর ওই এটাতে স্ক্রিনটা যেমন আপনি যদি টেসলা দেখেন, টেসলার ডিসপ্লেটা এরকম বড়, মানে টিভির মতো। ওতে রীতিমতো আপনি গেম খেলতে খেলতে পুরো নেটফ্লিক্স দেখতে দেখতে যেতে পারবেন। হ্যাঁ সেটাই আমি দেখতে যাচ্ছি আর সিনেমা দেখতে, এটা বেশ ওটা ভালো লাগে। হ্যাঁ, এবার আমি অ্যান্ড্রয়েডে কেন এসেছি, এটা একটা ফানি স্টোরি আছে। আমি জেএস থেকে কাজ করেছি,
আমার অ্যাকচুয়ালি অত লেন্দি হবে না, কারণ আমি তো অত কোডিংয়ে যাবো না, আর আমার পার্সোনাল প্রোডাক্ট কিছু নেই। আমি জাস্ট টেকনোলজিটা, এটা প্রসপেক্ট, এই জিনিসটা হাইলাইট করছি। তো আমি কলেজ ক্যাম্পাসিংয়ে পাইনি, কারণ ওই অ্যাপটিটিউড দিতে আমার ভালো লাগতো না, ওই জন্য আমি গভর্নমেন্ট জবও কোনো ট্রাই করিনি, অ্যাপটিটিউডে আমি পেতাম না আর কি। তারপরে এবার অফ ক্যাম্পাসে যে ট্রাই করছি ছোটো ছোটো কোম্পানি। এবার একটা আমার সিনিয়রকে জিজ্ঞেস করলাম তুমি কী কাজ করো, কারণ আমার যেটা সমস্যা ছিল, আমি যখন কোনো কোম্পানি যাচ্ছি কেউ পিএইচপি থেকে কোশ্চেন করছে, ওদের পিএইচপি ডেভেলপার লাগবে, আমি পারলাম না। পরের দিন আমি আবার অন্য কোম্পানিতে যাচ্ছি, পিএইচপি নিয়ে একটু পড়াশোনা করে, সে বলছে আমার তো ডটনেট লাগবে, ডটনেটে পড়াশোনা, ডটনেট থেকে কোশ্চেন করছে। আমি হলাম কনফিউজ, কেউ বলছে HTML লাগবে, এত কিছু। এবার কোন কোম্পানি কী থেকে প্রেশারদের কোশ্চেন করবে সে তো আর কোনো ঠিক থাকে না, এত প্রেশার সবই জেনে যেতে হবে। আমি তখন আমার ওই সিনিয়রকে জিজ্ঞেস করলাম যে তুমি কী কাজ করো, বলছে আমি অ্যান্ড্রয়েডে কাজ করি। অ্যান্ড্রয়েড আমি নিজে জানতামও না অ্যান্ড্রয়েডটাই, বলছে অ্যান্ড্রয়েড এই মোবাইল হয়েছে, আমাকে বোঝালো এই তার অ্যাপ্লিকেশান আমরা ডেভেলপ করি, তখন IBM-এ ছিল। আমি বললাম এটা তো খুব ইন্টারেস্টিং, মানে এটা তাহলে ভালো, আমি গেম বানাবো, অ্যাপ্লিকেশান বানাবো, লোকে ইউজ করবো, আমি দেখবো আমার ডেভেলপ করা অ্যাপ্লিকেশান যে ইউজ করছে, মানে আমার একটা ফ্যাসিনেশন হচ্ছে। তারপর থেকে আমি পড়াশোনা শুরু করলাম বাড়িতে, শুধু অ্যান্ড্রয়েড আর জাভা, কারণ অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশানের জন্য জাভা কোডিং লাগে, এখন কোটলিনও চলে এসেছে। তো দুটো পড়াশোনা করে আমি ইন্টারভিউ তো সেখানেই দিতাম, সমস্ত ওই ছোটো ছোটো কোম্পানিগুলোতে, যারা লিখে দিত যে অ্যান্ড্রয়েড ডেভেলপার বা ফ্রেশার ফর অ্যান্ড্রয়েড লাগে। তো এরকম করে আমি পেলাম একটা কোম্পানিতে। আমি যখন 2 মাসের প্রফেশন পিরিয়ড ইন্টার্নশিপে ছিলাম, আমাকে একটা টাস্ক দিয়েছিল 1 মাস পরে, যে তুমি একটা টিকটক তো গেম বানাও কাটাকুটি। তা আমি ওটা বানিয়ে দিয়েছি 1 সপ্তাহের মধ্যে। তো ম্যানেজার খুব খুশি হয়েছে, মানে এক্সপেক্ট করেনি যে আমি এত তাড়াতাড়ি টিকটকটা ডেভেলপ করে দেবো। খুশি হয়ে বলেছে আমাদের পোর্টালে, মানে অ্যাপ স্টোরে আমাদের কোম্পানি আপলোড করে দিচ্ছে, একটু ইউআইটা সুন্দর সুন্দর করে সিনিয়রদের দিয়ে করে দিয়েছে। আমার তখন নিজের অ্যান্ড্রয়েড ফোন ছিল না, নোকিয়ার নর্মাল ফোন ছিল, ওই সিম্বিয়ান ফোন। আমি ট্রেনে করে অফিস যেতাম, দেখতাম কারো অ্যান্ড্রয়েড ফোন, আমি বলতাম আপনার অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ কেন, আর একটা লিঙ্ক দিয়েছিল ডাউনলোড করে খেলুন না গেমটা। আমি লিটারালি এটা বলতাম, মানে আমার অ্যান্ড্রয়েডের প্রতি, এই জন্য আমার বন্ধুরাও বলে যে আমি অ্যান্ড্রয়েডের প্রতি আমার এতই ভালোবাসা, আর অ্যান্ড্রয়েডটাকে আমি, আমার কেরিয়ারের শুরুটা থটটাই ওখান থেকেই তৈরি হয়েছে। ওই জন্য আমি 12 বছর ধরে একই টেকনোলজিতে কাজ করছি, এবং যাই হোক আমার যেটা টার্গেট ছিল আমি সেখানেই কাজ করি এখন ফ্রেমওয়ার্কে গিয়ে। মানে আমাদের সফটওয়্যারের যে ওপেন সোর্স কোড হচ্ছে মোর দ্যান 100 GB, মানে সেখানে আমাদের জায়গাটা লক আমরা রান করি, মিলিয়নস অফ লাইনস অফ কোড অ্যান্ড লক, ঠিক আছে। আর আমাদের যেটা চ্যালেঞ্জ হচ্ছে প্রোগ্রামারদের হিসাবে, কোনো কিছু আমরা কোড পাই না। অ্যাপ্লিকেশানেরও কোড আপনি পেয়ে যাবেন, বা কিন্তু যখন আপনি ওপেন সোর্স প্ল্যাটফর্মে কাজ করবেন, আপনার প্রবলেমসগুলো এরকম হবে যে এটার কোড আপনি কোনো স্ট্যাক ওভারফ্লো বা কোথায় আপনি স্পেসিফিক মানে ও পাবেন না। আপনাকে কোড আপনাকে জানতে হবে, আপনি থিওরিটিক্যাল জানতে পারেন, ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভস অ্যান্ড গোল, কেন কার ম্যানুফ্যাকচারার হয় অ্যান্ড্রয়েড অটোমোটিভে গেল, তার আমি 4টে স্পেসিফিকেশানে ভেঙেছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড এফিসিয়েন্সি, যেটা আমি প্রথমে বলছিলাম যে লিনাক্স প্ল্যাটফর্ম মেনটেন করা একটা ক্লাস, ওটা খুব ফ্র্যাগমেন্টেড, মানে যেহেতু পপুলার নয়। আজকে আমি দিচ্ছি একটা গাড়িতে বা কিছু, ঠিক আছে, বা ওটা সাপোর্ট আমি পাবো কিনা, এবং ওর ডেভেলপার পাবো কিনা, রিসোর্স পাবো কিনা মেনটেন করার জন্য, খুব কম, খুব লিমিটেড, ঠিক আছে। হতে পারে ফ্রি বা ওপেন সোর্স, কিন্তু ওর প্র্যাকটিক্যাল ইউজেবিলিটিটা খুব লিমিটেড, ঠিক আছে। কারণ বিজনেস মডেলটা নেই, মেন হচ্ছে বিজনেস মডেলটা নেই, অ্যাপ স্টোর নেই। বিজনেস মডেল মানে অ্যাপ স্টোর, যার অ্যাপ স্টোর যত রিচ হবে সে তত গেছে। যেই জন্য অ্যান্ড্রয়েডে গিয়েছে, অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোরে আপনি এমন ফ্রিতে পাবেন যেটা অ্যাপেল আপনাকে কিনতে হবে, ঠিক আছে। তো এই জন্য কোম্পানিগুলো কী করলো, যা প্লাস ওদের R&D কস্ট বাড়বে, যেহেতু এটা একটা স্ট্রিমলাইন, একটা স্ট্যান্ডার্ডাইজ দিকে চলে যাচ্ছে অলরেডি, অনেক বেশি গো টু মার্কেটটা খুব ইজি। সেকেন্ড হচ্ছে স্মার্টফোন ক্লাস এক্সপিরিয়েন্স। স্মার্টফোন ক্লাস এক্সপিরিয়েন্স মানে আমি সারাদিন ফোন ইউজ করছি, এত সুন্দর একটা ইনটিউটিভ ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, ঠিক আছে, এত অ্যামোলেড ডিসপ্লে, মানে এই যে আমি এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, গাড়িতে সেটা মিসিং থাকবে কেন? তা গাড়ির জন্য যখন আমি ওএসটাকে ডেভেলপ করে ফেলেছি, এমবেড করে ফেলছি, তাহলে আমি সেরকম ক্লাসের ডিসপ্লে দেবো, সেরকম ক্লাসের আমি তাকে ইউআই, সাউন্ড সিস্টেম, ন্যাভিগেশন সব কিছু দেবো। এই রিচ এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য ওএমসদের মধ্যে কম্পিটিশন, কে কত, যেমন এখন যেটা ট্রেন্ড চলছে, কে কত লার্জ ডিসপ্লে দিতে পারে। আমরা কাজ করেছি 16 ইঞ্চি কার্ভ ডিসপ্লে রীতিমতন, ঠিক আছে। এখন কিছু কিছু গাড়ি দেখবেন পুরো ড্যাশবোর্ডটাই ডিসপ্লে করে দিচ্ছে, এত বড় একটা আপনার ইনফোটেনমেন্ট দিচ্ছে, পাশে একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে কে কত রিচ এক্সপিরিয়েন্স দিতে পারে, এই কম্পিটিশন, তার জন্য আরও এই জিনিসটা অ্যাডাপশনটা খুব হাই হয়েছে।
দেন ইকোসিস্টেম, ডিজিটাল কন্টিনিউটি, সেমই মানে ব্যাপার যে আমি গাড়িতে মিউজিক, নেভিগেশন সব কিছু পাচ্ছি। আমার মানে ডিজিটাল লাইফস্টাইলটা আমার গাড়ির ভেতরে, গাড়ির বাইরে, মানে অলওয়েজ, মানে এনি প্লেস আমি গাড়ি ড্রাইভিং করতে করতেও যে ডিজিটাল লাইফস্টাইলটা এনজয় করছি, আমি বাড়িতে থাকলেও করছি, এখন সব জায়গায়। এটাও মানে বেসিক্যালি সেম পয়েন্টই, আগের পয়েন্টে এক্সটেন্ডেড পয়েন্ট, যে আমি কাস্টমারকে কতটা রিচ একটা ইউজার এক্সপিরিয়েন্স, একটা লাইফস্টাইল আমি দিতে পারি। ঠিক আছে। অ্যান্ড ফিউচার প্রুফিং বলতে যেটা হচ্ছে এখন আমাদের যেটা ডিজাইন চলছে আর্কিটেকচারালি, যে আমরা গাড়িটাকে ভাবছি সফটওয়্যার ডিফাইন ভেহিকেল, এসডিভি শর্ট টার্ম। এটা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, অটোমোটিভে খুব ট্রেন্ডিং টপিক, যে আমি ডেভেলপমেন্ট এভাবেই করব। যেমন ধরুন স্যামসাং ফোন বা পিক্সেল ফোন বলে আমরা 4 বছর 5 বছর অবধি আপডেট দিই। অনেক চাইনিজ ফোন আগেও কি হতো, 2-3 বছর আগে অত আপডেট দিত না, একটা আপডেট দিয়ে বন্ধ। তারপর সিকিউরিটি আপডেট, প্যাচসেট আপডেট, কোনো আপনার ভার্সন আপডেট কিন্তু দিত না, কারণ ওদের হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটিটা সেই নেই, থাকতো না। তো এখন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্প্যাটিবিলিটিটা টার্গেট এইরকমই যে আমি ওভার দ্য ইয়ার অ্যাটলিস্ট 10 বছর, কারণ গাড়িও এখন পুরনো হয়ে গেছে, গাড়ি একটা লাইফস্টাইল। যারা রিচ ক্লাসে বিলং করছে সেখানে একটা লাইফস্টাইল, মানে একটা আইফোন যেমন কেউ 2 বছর ইউজ করতে চাইছে না, নতুন ভার্সন আসলে কিনে নিচ্ছে। অনেকের ক্ষেত্রে গাড়িটাও সেই জায়গায় চলে গেছে, কিন্তু যে আমি একটা টাটা সিয়ারা ইউজ করছি, এই ইনফোটেনমেন্টটা আর ভালো লাগছে না, একটা ভালো লুক আলার, ভেতরের ড্যাশবোর্ডটা আরও সুন্দর হবে, এরকম একটা গাড়ি কিছু কিনে নিই। এই জিনিসটাও এখন চলে এসছে। তো সেই জন্য এই এসডিবি কনসেপ্টটা, যে আমরা ওভার দ্য ইয়ার আপডেট করে যাব, যেরকম সেম আপডেট আমরা ফোনে দিই, আমাদের এখানে জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যালি আমরা করি। ঠিক আছে। কোনো ধরুন বাগ ফিক্স, যেমন আমাদের যেটা ওয়ার্ক ফ্লো হয়, ধরুন আমাদের যে রিলিজ প্রোডাক্টগুলো আছে, তো যতদিন আমাদের রিলিজ হয় এসওপি ওয়াইজ, আমরা তো বাগ ফিক্স করছি, ইনক্রিমেন্টাল বিল্ড যাচ্ছে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট টেস্ট করছে রিয়েল টাইম। এবার রিলিজ হয়ে গেছে, মার্কেটে কাস্টমার গাড়ি চালাচ্ছে, তখনও কিন্তু বাগ রেজ হয়, সেই বাগ টিকিটগুলো কোম্পানির কাছে যায়, মানে ওইএমসদের কাছে। ওরা যেটা মানে আমি এজ এ কাস্টমার যে কমপ্লেনটা করি না, আমার এই গাড়ির কাছে এই প্রবলেম হচ্ছে, একটা কমপ্লেন রেজ করো, আমাদের গাড়িতে কিন্তু তখন লক ক্যাপচার করে, সেভাবে সব করা থাকে। ঠিক আছে, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, লকটা ক্যাপচার হয়ে গেল, আমরা ওটা ফিক্স করব, করে যে নেক্সট ভার্সন অফ সফটওয়্যার আপডেট যাবে, ওটা কিন্তু ফিক্স করবে। সিমিলার টু ফোন, একদম সিমিলার টু ফোন, এই জিনিসটা অ্যাচিভ করার জন্য, এবং যাতে এটা গাড়ির হার্ডওয়্যার এবং ব্যাটারি অপটিমাইজেশন করতে হবে, যেটা ওলা, এই যে ওলা দেখবেন, ওলা নিয়ে আগে উনি বলছিলেন যে আগুন ধরেই করে, ওলা কিন্তু এখন অনেক স্টেবল হয়ে গেছে, হার্ডওয়্যার কিছুই চেঞ্জ করেনি। জাস্ট ওদের যে সফটওয়্যার হার্ডওয়্যারের যে টুইনিংয়ের প্রবলেমটা ছিল, সেটা ওরা অনেক অপটিমাইজ করেছে, এবং ব্যাটারি অপটিমাইজেশন করা যায় থ্রু কোড, যে আমি ব্যাটারিটাকে এতটা হিট হলে আমি এটাকে করে দেবো, ঠিক আছে, ডাউন করে দেবো, বা মানে ধরুন আমি গাড়িতে একটা ইন্ডিকেটার দিলাম, বা আমি এর বেশি স্পিড তুলবো না, এই ক্ষেত্রে হিট ম্যানেজমেন্ট করবো। এই জিনিসগুলো আমরা যাতে ওভার দ্য ইয়ার, ওভার দ্য আপডেট করতে পারি, সেইটা হচ্ছে নেক্সট টার্গেট, হচ্ছে অটোমোটিভেও সেম চলছে। এইটা জাস্ট আমি স্লাইডটা রেখেছি, যে ওয়ার্ল্ডের ফার্স্ট কার যে করেছিল ভলভো কার্সের, এটা গিলি হোল্ডিংস অ্যান্ড ভলভো কার্স জয়েন্ট ভেঞ্চার মিলে পোলস্টার 2 বলে একটা গাড়ি প্রথম লঞ্চ করেছিল, যেটা পিওরলি অ্যান্ড্রয়েড অটোমোটিভ ছিল। এটা ছিল ওয়ার্ল্ডের প্রথম কার। এখন তো অলমোস্ট সবই যায়, এবং যারা এখন লিনাক্সে আছে তারাও এখন মাইগ্রেট করছে অ্যান্ড্রয়েডে। এটা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেটা আমি বলছিলাম যে অ্যান্ড্রয়েড অটো ভার্সেস অ্যান্ড্রয়েড অটোমোটিভ। তো অ্যান্ড্রয়েড অটো যেটা বলছিলাম, অ্যান্ড্রয়েড অটো আপনার কানেকশনের জন্য হয় আপনাকে থ্রু ব্লুটুথ কানেক্ট করতে হবে ফোন, অথবা আপনি ইউএসবি কানেক্ট করে করতে পারেন। অটোমোটিভে কিছু লাগবে, কারণ অটোমোটিভ ইনবিল্ট আপনার এসওসিতে, আপনার চিপে, ইন ভেহিকেল চিপে ইজ অলরেডি এমবেডেড অ্যান্ড ইনবিল্ট। অ্যান্ড্রয়েড অটোর জন্য ফোনের ডিপেন্ডেন্সি, আপনার ফোনের দরকার, এর জন্য কোনো ফোন নেই, আপনার কাছে ইনবিল্ট অ্যাপ্লিকেশন সব ইনস্টল। ঠিক আছে। ভেহিকেল কন্ট্রোল, যেটা একটু আগেও বললাম, যে ফোনে অ্যান্ড্রয়েড অটো বা কারপ্লে লিমিটেড যা যা বেসিক সেটা দেয়, আমাকে হার্ডওয়্যার কন্ট্রোল দেয় না। ইন ভেহিকেল যে ইনফরমেশনগুলো আমাকে দেয় না, বা আমি সেই কন্ট্রোলগুলো আমি করতে পারি না অ্যান্ড্রয়েড অটো থেকে। আমার ফোন থেকে আমি সিটটাকে আপ ডাউন করতে পারবো না, মেশাতে পারবো না, আমার এসিটাকে কন্ট্রোল করতে পারবো না, যেটা আমি এমবেডেড অ্যান্ড্রয়েড এওএস দিয়ে যখন আমার গাড়িতে আমি ইন্টিগ্রেট করবো, আমি করতে পারবো সেই কাজগুলোকে। আর ইউজার ইন্টারফেস এর ভেরি স্পেসিফিক, সবার ফোনেই সেম। ঠিক আছে, অনলি এদের ভার্সনের উপরে ইউআইটা চেঞ্জ হয়, কিন্তু যখন এওএস ইজ ফুললি কাস্টমাইজেবল, মানে এখানে ইভেন লিনাক্স কার্নেলটাকে কাস্টমাইজ করা যায়, যেটা করেছে টেসলা কিন্তু ওদের লিনাক্স কার্নেলটাকে কাস্টমাইজ করা হয়েছে, যেটা নর্মালি করা
ফ্রেমওয়ার্ক লেয়ার থেকে কাস্টমাইজেশনটা স্টার্ট হয়। স্ট্যাকটাকে আমরা সেমই রাখি, কার্নেলটাকে, কার্নেলস আর ড্রাইভারগুলোকে আমরা সেম রাখি। আর ড্রাইভার্সের যেগুলো চেঞ্জ হয়, ধরুন আমি আমার ডিসপ্লেটা দিচ্ছি একটা কোম্পানির বা একটা রেজলিউশনের একটা সাপোর্ট, আমার অডিও ডিএসপি স্পিকারগুলো ওই স্পেসিফিক ড্রাইভার্সগুলো আমার চেঞ্জ হবে, যেটা নর্মাল বাকি ওএমসরা করে। কেন আমি টেসলা বলছি, টেসলা ডেফিনেটলি ওদের কার্সের রেপুটেশন একটা স্টার্টার, হতেই পারে কিছু ফল্ট হতেই পারে, ওলারও হতে পারে, আমি খারাপ মনে করি না, কিন্তু ওরা টেকনোলজিক্যালি বা কোডিং ওয়াইজ অনেক অ্যাডভান্স, সেটা মানতে হবে। ওরা লিনাক্স কার্নেলটাকে অবধি কাস্টমাইজ করেছে টেসলা। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? বলছি এখানে সিকিউরিটিজের কিছু ইস্যু থাকতে পারে। একটা জিনিস ভাবছিলাম যে ধরুন ফর এক্সাম্পল 3-4টা গাড়ি এরকম অ্যান্ড্রয়েডের অটোমোটিভ সিস্টেম ইউজ করছে, এবার এখানে সেন্সর বেস সিস্টেম আছে। এবার গাড়িগুলো ধরুন সেলফ কন্ট্রোল হতে পারে বা ড্রাইভার ডিপেন্ড হতে পারে, ঠিক আছে। এবার এমন হলো যে একটা পার্টিকুলার গাড়ি সে এমন কিছু সিগন্যাল পাঠালো তার পাশের গাড়িকে, যেটা মানে অ্যাডভান্স ওয়েতে সেই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দিল, সেই পারমিশন মানে সেরকম কি? না, এর জন্য অ্যাডাস আছে, অ্যাডাস আচ্ছা অ্যাডাস সিস্টেম, যেটা আপনার ওই আমাদের সেন্সর কাজ করে, আপনার সামনে থেকে কোনো মুভিং ভেহিকেল আসলে অটো ব্রেক, অটোমেটিক ব্রেক ইউজ, এবং এটা টাটার গাড়িগুলোতে খুব প্রমিনেন্ট ভাবে কাজ করছে। এবার কি করছে, মানে অ্যাডভান্স এটাকে নিয়ে করছে, মানে অ্যাডভান্স ইন্টেনশন নিয়ে ওই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাবে বলে সেন্সর দিয়ে অ্যাডভান্স ওয়েকে ওটাকে কন্ট্রোল করবে ওই গাড়িটাকে। না, মানে আপনি যদি ইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট করাবেন, ইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট করে, ধরুন পাশে কোনো মানে ধরুন কেসের কোনো উইটনেস আপনি বুঝতে পেরেছেন? না 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 না, মানে এই না, সেন্সরটা থেকে এতটা কাস্টমার এত বেশি টেকনিক্যাল হয়নি যে মানে কোনো মানে টেকনোলজি ড্রিভেনই কেউ হ্যাঁ। সামথিং, ধরুন আমার গাড়িতে আমি যাচ্ছি, আমি ধরুন টেকনোলজিটা জানি, এবার আমি তো সেন্সর দিয়ে পাশের না গাড়িটাকে পারবে না, কারণ আমরা যখন বিলটা দিই, আমাদের ডিবাগ বিল্ড আর হচ্ছে রিলিজ বিল্ড আলাদা হয়। আচ্ছা। সেটা এনক্রিপ্টেড করা থাকে যখন রিয়েল কারে হয়, আপনি বিলটাকে ভাঙতে পারবেন না, লগও ক্যাপচার করতে আপনি পারবেন না। যেটা আমরা ডিবাগ বিল্ড আমরা নিজেরা যখন ইনহাউস কাজ করি, বিলটা থাকে ডিবাগ বিল্ড। হ্যাঁ ডিবাগ বিল্ডে আপনি লগ ক্যাপচার করতে পারেন, ঠিক আছে, কিন্তু ওতে আপনি কিছু করতে পারবেন না। ওটা আমরা যেটা ইউজার বিল্ড বলা হয়, ইউজার বিল্ড এনক্রিপ্টেড থাকে, ওখানে কেউ ওটা ভাঙতে পারবে না, ওটা সিকিউরিটি কি দিয়ে লকই থাকে। ইভেন কেউ এপিকে যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এপিকে তুলে নেবে, পারবে না করতে, যেটা ডিবাগ বিল্ডে হয়। আচ্ছা ঠিক আছে, এটা তো হলে তো মানে যে, আর এমনি যেটা অ্যাক্সিডেন্ট প্রিভেন্টের জন্য সিকিউরিটির জন্য হয়, 2-3টে জিনিস হয়। যেমন ওই অ্যাডাস সিস্টেম, যেটা সব থেকে প্রমিনেন্ট, এবং অ্যাডাসটা হারমোনিক ডেভেলপ। টাটার দেখবেন যে, আমি দেখছিলাম টিভিতেই, ওদের ওই ট্রাকের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছিল টাটার, যে অ্যাডাস গিয়ে থেমে গেল, ব্রেকটা স্লো, ব্রেক চেপ করে স্লো হয়ে গেল গাড়ি নিচে থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের জন্য অ্যাডাস। আর এআই আর ভিআর ইউজ হয়, এআর আর ভিআর, অগমেন্টেড রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি। আমাদেরই কোম্পানি জার্মানির বেস্ট একটা কোম্পানিকে কিনেছে, এই টেসলা বা এই জাতীয় কোম্পানি এর কাছে অনেক বেশি অ্যাডভান্স, মানে ড্রাইভারলেসে চলে গেছে, তাদেরকে কম্পিট করার জন্য। ওখানে কি হয়, অনেকগুলো সেন্সার না গাড়ির চারিদিকে লাগানো থাকে, এবং ওরা ওই অবজেক্ট ম্যাপিং করতে থাকে কন্টিনিউয়াসলি। সেই হিসাবে ও অ্যাক্সিডেন্ট প্লাস কোনো সাডেন কেউ চলে আসলে একটা বিপ দেওয়া। আমি এতে এক্স্যাক্টলি কাজ করিনি, আমাদের কোম্পানি জাস্ট অ্যাকোয়ার্ড করেছে, হয়তো জার্মানির টিম করছে এদের কাজ, বা যাই কোম্পানিটাকে অ্যাকোয়ার্ড করেছে তারা করছে। মানে ওদের বেসিক্যালি ফান্ডাটা ওটা, যে আমি এআর আর ভিআর দিয়ে ডিটেক্ট করে সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে মেনটেন করবো। ঠিক আছে, আর এমনি বেসিক সেফটি সিকিউরিটির জন্য কী কী মেজার, সেগুলো আমি বলছি। যেটা একদম যখন আমরা কোড লিখি, কোড লেখার সময় কী কী গাইডলাইন মেনে আমাদের কোড বা অ্যাপ্লিকেশনগুলো ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে হয়। আচ্ছা, এটা একদম হাই লেভেল আমি আর্কিটেকচারটা জাস্ট এখানে রেখেছি, যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড আর্কিটেকচার 4 লেয়ারে ডিভাইডেড। সেম আর্কিটেকচার 4 লেয়ারে ডিভাইডেড আপনার ফোনের জন্য, অটোমোটিভের জন্য। শুধু চেঞ্জেস কোথায় কোথায় হয়, কার্নেলটা সেম, লিনাক্স কার্নেল বেসে যেটা আছে সেম। এই যে তার উপরে হেল লেয়ার, এই হেল লেয়ারে চেঞ্জেস হয়, ড্রাইভার্সগুলো চেঞ্জ হয়, কারণ ফোনের ক্যামেরার ড্রাইভার্স আর আমার গাড়ির রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, বা আরও যদি আমি 10টা ক্যামেরা লাগাই, তার ড্রাইভার্স আলাদা হবে, কারণ ম্যানুফ্যাকচারার্স আলাদা, তাই তো ড্রাইভার্সগুলো আলাদা হবে। আমি গাড়িতে কটা স্পিকার লাগাবো, কোন কোম্পানির লাগাবো, তার ড্রাইভার্সগুলো আলাদা হবে। তো সেই হিসাবে এই ভিআর লেয়ারে, হার্ডওয়্যার লেয়ারে আমার ওই ড্রাইভার্সগুলো চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু কার নিডস। আর সার্ভিসেসগুলো আমাদের মডিফাই করা হয়েছে অ্যাকর্ডিং টু কার। যেমন কার সার্ভিস মানে প্যাকেজ ম্যানেজার, যারা এপিআই প্রোভাইডার, বেসিক্যালি ফ্রেমওয়ার্ক যে আমাকে এপিআই প্রোভাইড করছে, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক, সেই এপিআইগুলোকে কাস্টমাইজ এবং রিমডিফাইড ফর কার্স। এই সেম কার সার্ভিস এখানে আছে, সেম হয়তো ওটাই রিনেম করে ফোন সার্ভিস করা আছে। আমি যখন স্ট্যাকটাকে ডাউনলোড করবো ফর ফোন,
বুঝতে পেরেছেন? তো ম্যানেজার আমার ফোনেও আছে, ম্যানেজার ডিফারেন্ট টাইপ অফ ম্যানেজার আমার এখানেও আছে, অটোমোটিভ আছে, নেমিংগুলো আলাদা, তার পারপাসগুলো আলাদা। আর অ্যাপ্লিকেশনও সেম, কোনো ডিফারেন্স নেই, শুধু অ্যাপ্লিকেশানে ইউআই আর রেস্ট্রিকশনস আছে। ফোনে আপনি কিপ্যাড যখন তখন ওপেন করতে পারেন। অটোমোটিভে রেস্ট্রিকশন যেগুলো বেসিক রেস্ট্রিকশন দেখবেন, অটোমোটিভ আপনি যখন ইনফোটেনমেন্ট আলা গাড়ি ইউজ করবেন কিপ্যাড বেশি ওপেন হয় না, ওখানে ম্যাক্সিমামটা এনফোর্স করা হয় ভয়েস ইনপুট বেসিসে। আপনি যখন একটা টেক্সট এসএমএসও আছে দেখবেন রিড করে ফেলবে, ও লাউডলি রিড করবে যাতে আপনি শুনে নিন, আপনাকে টাইপ করতে হবে না। আপনি কিছু টাইপ করে মেসেজ করতে চান আপনি মুখে বলে দিন। যেমন আমার বন্ধু সাফারি আছে, তো ও ওই ওই করে মুখে কথা বলতে থাকে, এই গাড়ি চালাচ্ছে মুখে কথা বলে যাচ্ছে, ঠিক আছে, কাউকে ফোন করতে হবে, কল এই কল ওই, ঠিক আছে। মানে এবার এখানে আপনি হে গুগল করতে পারেন, হে সিরি করতে পারেন, আপনি কি ইন্টিগ্রেট করছেন এবং সেটারও ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। এখানে গুগল অটোমেটিক সার্ভিস গ্যাস, গুগলে একটা শর্টে গ্যাস বলে জিএএস, ওরা একটা সার্ভিস প্রোভাইড করে ওইএমসদের। গুগল বলছে এখানে, এই গুগল এটা বেসিক্যালি এনফোর্স করছে, মনোপলি আসলে যেটা হয়, আগে এতটা ছিল না। গুগল এখন যেটা বলছে যে আমি তোমাকে ওপেন সোর্স ওএস তো দিয়ে দিচ্ছি, আমি আমার কি লাভ, আমি তোমাকে বান্ডেল অ্যাপস কিছু দেবো যেগুলো বেসিক এবং তোমার নেসেসারি, যেমন ন্যাভিগেশন, গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্ট, যে আমি ভয়েস ইনপুট, ভয়েস কমান্ড দিয়ে যা যা কাজ করতে হবে গুগল অ্যাসিস্ট্যান্ট দরকার, মেসেজিং অ্যাপ, এই অ্যাপগুলো বেসিক অ্যাপ্লিকেশানগুলো আমার যে মানে ডেভেলপ গুগলের ইনবিল্ড, সেগুলো তুমি যদি নাও তোমাকে লাইসেন্স দিতে হবে, লাইসেন্স ফি দিতে হবে। কিছু কোম্পানি করছে কি, শর্টে এবং তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য বা কম পয়সায় ডেভেলপ করার জন্য গুগলের থেকে ওই অ্যাপগুলো অ্যাজ এ বান্ডেল নিয়ে নিচ্ছে, নিয়ে তার উপরে নিজের মতো একটু কাস্টমাইজ করছে, কিন্তু মেন বিজনেস লজিক, কোডিং লজিকটা গুগলের হাতে। এবার গুগল যখন ওই অ্যাপগুলো আপডেট করবে তখন ওই ওএসদের মেনে নিতে হবে, গুগল যদি কিছু রেস্ট্রিকশন করে করে তাদের মেনে নিতে হবে, কারণ তারা ওই লাইসেন্সের নিয়েছে। কিন্তু স্টেলান্টিস যারা আমাদের ক্লায়েন্ট, যাদের এই জিপ আর এই যা যা ব্র্যান্ড আমি বললাম মেজরিটি ব্র্যান্ডগুলো, হোন্ডা আলাদা, হোন্ডা কিন্তু এটা করে, হোন্ডা ওই গুগল সার্ভিসগুলো নেয়, কিন্তু ওই লুসিড যেটা আমাদের এখন কাজও চলছে, লুসিড মোটরস, টেসলা, স্টেলান্টিসের যত ব্র্যান্ড এরা নেয় না। কিন্তু এখানে কস্ট অনেক হাই হয়, তবুও তারা রাজি, কারণ গুগলকে কোনো ডেটা শেয়ার করবো না। ফার্স্ট অফ অল আমার কাস্টমারের তো অনেক ডেটা যেতে হবে, তার তাকে লগ ইন করতে হচ্ছে, তার সমস্ত ডেটা এতে আসছে, আমি ডেটা শেয়ার করবো না গুগলকে। সেকেন্ড, ফুল কন্ট্রোল আমার কাছে থাকবে, আমি পুরো টপ টু বটম যা খুশি যেভাবে খুশি আমি ডিজাইন চেঞ্জ করতে পারি, যেভাবে খুশি আমি যা খুশি অ্যাপ্লিকেশান আমার নিজের মতো করে দিতে পারি। কিন্তু এতে কস্টিং অনেক হাই, যেমন আমাদের প্রজেক্টগুলো আসে ফিউ হান্ড্রেড মিলিয়নস অফ ডলার, ফিউ হান্ড্রেড মিলিয়নস অফ ডলার আমাদের এক একটা প্রজেক্টের ভ্যালুয়েশন। তো তবু তারা করছে। যেমন আমি লাস্ট প্রজেক্টে যেটা কাজ করছি স্টেলেন্টিসের 2020 থেকে আজকে 2026, তাতে আমাদের 3টে ভার্সন রিলিজ হয়েছে, 2.0, 3.20 অ্যান্ড 3.05, এখনও 3.15, 3.2। মানে আমরা প্রথম যে এসওপি রিলিজ মানে প্রপার রিলিজ আমরা করেছি এখন স্ক্র্যাচ থেকে 2020 থেকে, সেটা 2024-এ হয়েছে। দেন 2025-এ আমাদের 2টো ভার্সন রিলিজ হয়েছে, কারণ আমাদের এটা ফুললি কাস্টমাইজড আমাদের এই প্রজেক্টটা, ঠিক আছে। তবু কোম্পানি এটা করছে কারণ তাদের টাকাও আছে, বিলিয়নস অফ ডলার আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে 4টে। তো অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে অ্যাপ ডেভেলপাররা কাজ করে। এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি স্টুডেন্টদের রেসপেক্টে বলি, বা আপনারা এত স্টুডেন্টদের শেখান, তাদের কেরিয়ার বা কীভাবে তারা আসতে পারে এই ডোমেনে, সেটা শর্টে বলে দিচ্ছি। এখন অ্যান্ড্রয়েডের বেসিক নলেজ জানতে বিশেষ কিছু লাগে না, জাভা প্রোগ্রামিং প্রথমত লাগবে। জাভাতে তাকে ভালো প্রফেসিয়েন্ট হতে হবে, কোর জাভা, অ্যাডভান্স জাভা বা জাভার ওই ইজেবি এইসব এটসেট্রা কিছু লাগবে না। কোর জাভা, থ্রেডিং, মাল্টি থ্রেডিং, বেসিক সার্ভিস রান করা, এই জিনিসগুলোতে যদি সে অ্যাজ এ স্টুডেন্ট হয়, তাহলেই সে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল গুগল সার্চ করে নিজে থেকেই শিখতে পারে, প্র্যাকটিস করে করে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে সে কোড দেখে দেখে রান করবে, ছোটো ছোটো পেজ বানাবে, করে শিখতে পারে। যখন সে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মানে অ্যান্ড্রয়েড অ্যাজ এ প্ল্যাটফর্ম সে একটা কনফিডেন্ট পেয়ে গেল, প্ল্যাটফর্মে সে শিখে নিল, তারপরেই সে অটোমোটিভে আসতে পারে এবং সে ইমিডিয়েটলি যেটা পারবে সে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবে। অ্যাপ্লিকেশন লেয়ারে, ফ্রেমওয়ার্ক লেয়ারে কাজ করতে গেলে তাকে অ্যান্ড্রয়েডের ওই সার্ভিস লেয়ার, নিজের কোর কোডিং নলেজটা, স্পেশালি মাল্টি থ্রেডিং অ্যান্ড মাল্টি সার্ভিস, এই টপিক কনসেপ্টের ওপরে তাকে দক্ষতা থাকবে। কারণ যখনই আমি ফ্রেমওয়ার্ক লেয়ারে ডিবাগ করব, একটা সার্ভিস লেয়ারে ডিবাগ করব,
তখন ওই যে বললাম হাজার হাজার লাইনের কোড, লাখ লাখ লাইনের লগ, এবং সেইগুলো গুগলের লেখা কোড, ওগুলো ক্র্যাক করা খুব চাপ। ওখানে আপনি একটা লাইন, মানে আমি বাস্তব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফ্রেমওয়ার্কে গিয়ে আপনি যদি একটা লাইন চেঞ্জ করবেন, তার জন্য যে আপনি কত রিগ্রেশন আর কত এক্সট্রা এরর আসবে আনকাউন্টেবল। তো খুব কেয়ারফুলি ফ্রেমওয়ার্কে চেঞ্জ করে। অ্যাপ্লিকেশনে কোনো ব্যাপার না, অ্যাপ্লিকেশনও 4টে এরর আসলে আবার নিজের মতো করে নিজে ফিক্স করে দিলাম। ফ্রেমওয়ার্কে হয় না, খুব চাপ। একটা লাইনে চেঞ্জ করতে গেলে ফ্রেমওয়ার্কে রীতিমতো আমাদের কোম্পানিতে যেমন পেটেন্ট আছে গুগলের, যদি আপনি ওই ফলো ফেমে গেলে আমাদের কোম্পানির নাম আছে, আমাদেরই কোনো ডেভেলপার গুগলের এই ওএসের মধ্যে কিছু ফল্ট ছিল, মানে কোডিং এরর, সেটা আইডেন্টিফাই করে ধরে ফিক্স করেছিল, গুগলে টিকিট রেস করেছিল, গুগল সেটা অ্যাকসেপ্টও করেছে, পরে ওরা নেক্সট ভার্সনে ফিক্স করেছে, এবং তাই জন্য তাকে এবং আমাদের কোম্পানিকে এসে হল অফ ফেমে রেখেছে যে আমাদের প্রবলেম তারা ধরে দিয়েছে। আচ্ছা স্যার, বলছি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। আপনি আমাকে স্যার বলেন, আমি আপনার স্টুডেন্ট। না না না, বলছি স্যার, এই যে অ্যান্ড্রয়েড অটোমোটিভের যে কাজগুলো, এগুলো তো ভেহিকেল ওরিয়েন্টেড, মানে এর যদি স্টুডেন্টরা যদি এরকম কিছু কাজ করে, তাহলে সিমুলেশন বেসিং হবে। তো এই সিমুলেশনগুলো কিসে করবে? সিমুলেশন করতে পারবে না আনফরচুনেটলি। এই জন্য থিওরিটিক্যাল তাকে করতে হবে, ওই জন্য বললাম ইন্ডাস্ট্রিতে ঢুকেই সিমুলেট করতে হবে। কারণ আমি যখন ফোনে কাজ করেছি তখন তো কোনো ব্যাপার না, কোম্পানি ঢালাও ফোন দিয়ে দিত বিভিন্ন রেজলিউশনে, বিভিন্ন ট্যাব, যে আমার এই ফোনে কেমন লাগছে। আগে যেটা প্রবলেম হতো, আপনি তখন ছোট ছোট ফোন হতো, এই ছোট ফোনে একরকম লাগছে ইউআইটা, সেম স্ক্রিনটা বড় ফোনে গিয়ে ফেটে যাচ্ছে, কেমন ঝাবড়া হয়ে যাচ্ছে, তো ওগুলো আমাদের সব টেস্ট করতে হতো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমাদের ওই পুরো ড্যাশবোর্ডটা থাকে, পুরো হার্ডওয়্যার সেটআপ, সেখানে আমরা ক্যান টুল ইউজ করি, ক্যান সিগন্যাল দিয়ে আমরা সিগন্যালগুলো জেনারেট করি এবং টেস্ট করি, 1 নম্বর। আর অ্যাপ্লিকেশানগুলো তো ডাইরেক্ট আমরা স্ক্রিনে টাচ করি, অ্যাপ্লিকেশানগুলো টেস্ট করি। তো আমাদের মাদারবোর্ড, ডিসপ্লে, তার অ্যাসোসিয়েটেড যে গাড়ির যে ক্যান আর ইসিউ, সেন্ট্রাল ইউনিট, সবগুলো আমাদের বাড়িতে প্রত্যেকের থাকে। মানে আমি ওয়ার্ক ফ্রম হোম আমার কাছে বাড়িতে রাখা আছে, আমাদের অফিসে থাকে। তো আমরা এভাবে টেস্ট করি। আর রিয়েল টাইমে টেস্ট হয় যখন আমরা সফটওয়্যার বিলটা দিই ক্লায়েন্টকে, আমাদের অনসাইটের লোক থাকে, যেমন আমাদের প্রজেক্ট ফ্রান্সে, ওরা ওখানে গাড়িতে টেস্ট করে কন্টিনিউয়াসলি। এটা হলো 2 নম্বর। আরেকটা যেটা আমাদের সফটওয়্যার কোয়ালিফিকেশন কি করে, আমাদের খুব স্ট্রেস টেস্টিং করতে হয়, যেহেতু গাড়িটা আমাদের ধরুন একটা স্ট্রেস টেস্টিং, একই টেস্ট কেস কন্টিনিউ 24 ঘন্টা 48 ঘন্টা ধরে রান হতে থাকে। সন্ধ্যাবেলা ডেভেলপ টেস্টার রান স্টার্ট করে স্ক্রিপ্ট রান করে দিয়ে গেল, পরের দিন এসে দেখবে, এবং ওই 24 ঘন্টার মধ্যে যদি একটাও কোথাও ক্র্যাশ হয়েছে বা একটু স্লোনেস হয়েছে, আমাদের সেটা আইডেন্টিফাই করে ফিক্স করতেই হবে। নো স্কেপ, যে অ্যাপ্লিকেশান হোক 2-1টা ইস্যু হিডেন থাক, করতে পারবো না, কারণ যেহেতু গাড়ির ব্যাপার এখানে, মানে একটু যদি মনে হয় যে না এটা ইউজার ইম্প্যাক্ট করতে পারে, আমাদের ফিক্স করতেই হবে। তো এই টেস্টিংটা স্টুডেন্টরা পারবে না। কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য বললাম, অ্যান্ড্রয়েড বেসিক নলেজ যদি রাখে, অ্যাপ্লিকেশন নলেজ, সে ওই নলেজ দিয়ে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলে অ্যান্ড্রয়েডে ও মাইগ্রেট করে অটোমোটিভে চলে আসতে পারে বা ফ্রেমওয়ার্কে চলে আসতে পারে। কিন্তু ডাইরেক্ট এর এনভায়রনমেন্ট সে পাবে না বাড়িতে, ও কোডটা ডাউনলোড করতে পারে ম্যাক্স টু ম্যাক্স। তাহলে যারা এসডিবি বা এসডিএন ওভার ভেহিকেল বা ভ্যানের উপর কাজ করছে, তাহলে তারা সিমুলেশন করবে কিভাবে? সবার তো সিমুলেটর দিয়ে সিমুলেট করতে হয়। মানে কোন সিমুলেটর করবে? এটা ভেহিকেলের উপর হলে তাহলে, মানে আপনি তো বলছেন কম আমাদের তো ওইমসটাই তো পাঠায়, মানে রিয়েল গাড়ির আপনার স্ট্রাকচারটা বাদে সফটওয়্যারের যে পুরো পার্টটা, সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশনে, যে গাড়ির যে ইস্যু, মানে যে তারগুলো যে থাকে না, ক্যান সিগন্যাল যাতে পাস হয়, তার সাথে যে ডিভাইস কানেকশন থাকে, পুরো প্রপার মাদারবোর্ড, চিপসেট একেবারে, ঠিক আছে, পুরো জিনিসটাই আমাদের পাঠানো হয়। মানে সেটাই বুঝবো, সেটা তো আপনাদের ক্ষেত্রে পসিবল, যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ। যারা ইন্ডাস্ট্রি নেই না, তারা পারবে না, কিছু করার নেই, পারবে না। ও ম্যাক্স টু ম্যাক্স কোডটা ডাউনলোড করতে পারে, ওপেন সোর্স যেহেতু, তাও সেখানে রেজিস্টার করতে হয়, নর্মালি ডাউনলোডে হয় না। যাই হোক, সে রেজিস্টার করে অ্যাজ এ ডেভেলপার কমিউনিটি জয়েন করে অ্যান্ড্রয়েডের কোডটা ডাউনলোড করে নিয়ে কোডটা এক্সপ্লোর করতে পারে। কিন্তু এবার রাসবেরি পাই বা এরা দেয় কিনা আমি জানি না, কারণ আমি এগুলো ট্রাই করিনি, সত্যি কথা বলতে। সেগুলো তারা দেয় কিনা, বা ও রাসবেরি পাই বা এই ধরনের কোনো থার্ড পার্টি কিনে, প্রাইভেটলি কোনো একটা মাদারবোর্ড কিনে, কোনো একটা চিপসেট কিনে সেখানে ফ্ল্যাশ করতে পারে কিনা জানি না, সেটা করে দেখতে পারে। কিন্তু আমি তো ওরকম কিছু করিনি, কারণ আমার দরকার পড়েনি, সত্যি কথা বলতে। আমি ইন্ডাস্ট্রিতে শুরু থেকে ছিলাম, তারপরেই চলছে। সেম সফটওয়্যার স্ট্যাক আমি জাস্ট লিখে করেছি। আচ্ছা, এখানে ক্যান ভি হ্যালটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মেন এখানে মানে যেটা বলছিলাম ব্রিজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের মধ্যে, ভেহিকেল হেলথ। এই ভেহিকেল, কারণ যেমন এখানে এক্সাম্পল লেখা আছে টার্ন অন এসি, আমি ভিআর দিয়ে বলে দিলাম হে গুগল টার্ন অন এসি, ও আমার ইনপুটটাকে অ্যাজ এ ভয়েস নিল,
ট্রান্সলেট টু এ টেক্সট, টেক্সটটা আমার অ্যাপ্লিকেশন রিড করলো, অ্যাপ্লিকেশন কি করলো, কার সার্ভিসকে পাঠালো, কার সার্ভিস একটা প্রপার্টি জেনারেট করলো, ওই প্রপার্টিটাকে ও কনভার্ট করে ভোল্টেজ সিগন্যাল, যেটা ক্যান সিগন্যাল, ঠিক আছে। ওই ভোল্টেজ সিগন্যালটা থ্রু হ্যাল লেয়ার, কারণ ওটা হচ্ছে ব্রিজ, কারণ ওটা হচ্ছে সি কোড, নেটিভ কোড, আমরা উপরে আছি জাভা কোডে, থ্রু ভি হ্যাল ও কী করে, যে রিয়েল ড্রাইভার্স অ্যান্ড কন্ট্রোলার্স সেইখানে ওই সিগন্যালটা পাঠায়, সিগন্যালের বেসিসে ও এসিটাকে অন করছে বা এসিটাকে কমাচ্ছে বাড়াচ্ছে। আবার রিভার্সটা, আমি ইনফরমেশনটা জানতে চাই, আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, ওকে যে আমার কারেন্ট স্পিড দেবো, কারেন্ট মাইলেজ দেখতে চাই আমি, ধরুন আমি একটা ফিচার দিয়েছি চেক ইউর মাইলেজ, যখনই মাইলেজ আমি প্রেস করলাম, মাইলেজ কে দেবে, মাইলেজ তো সফটওয়্যার জানে না, মাইলেজ তো পুরো হার্ডওয়্যার সিস্টেমে চলছে, ঠিক আছে, সমস্ত কিছু। ওই সেম জিনিসটা আমার ইনফরমেশনটা কনভার্ট হয়ে থ্রু ভোল্টেজ সিগন্যাল হ্যাল লেয়ারে যাবে, হ্যাল লেয়ার ওটাকে পাস করে দেবে রিয়েল কন্ট্রোলার ইসিউতে, ইসিউ আমাকে আবার কী করবে, রিটার্নিং কিন্তু আমাকে ডেটা পাঠাবে সিগন্যাল হিসাবে, ও আমাকে একটা সিগন্যাল পাঠাবে, সিগন্যাল বাইনারিজ হতে পারে, ইন্টিজার হতে পারে, সেগুলো আমরা রিড করি, যে ধরুন 0 1 2 3 এইভাবে, ওর বেসিসে প্রপার্টি ম্যাপ করা আছে। জাভা লেয়ার কী করেছে, ওগুলোকে প্রপার্টি হিসাবে লিখেছে, নিচের লেয়ারে সিগন্যাল হিসাবে, মানে এখানে 0 মানে এই প্রপার্টিটা, 1 মানে এই পার্টিকুলার প্রপার্টি, এবার ওই 0টা ম্যাপ হচ্ছে আমার কার সার্ভিসের প্রপার্টির সাথে, প্রপার্টিটা আমি জানি প্রপার্টির ডেফিনেশন, যে আচ্ছা এই প্রপার্টিটা এটা ম্যাচ করেছে, মানে এই প্রপার্টিটা এই ডেটাটা আমাকে তার মানে দিচ্ছে, কারণ ওর ডেফিনেশন, প্রপার্টির ডেফিনেশনটা আমি লিখেছি, আমার এই প্রপার্টিগুলোকে ম্যাচ করে, এই কেসে এই সিগন্যালের সাথে এগুলোকে আমাকে ম্যাচ করো, ঠিক আছে। এইভাবেই কমিউনিকেশনটা হয়। আর যেটা প্রথমে বলেছিলাম লাস্ট পয়েন্ট, কার্নেল অ্যান্ড ড্রাইভার্স, এই কার্নেল অ্যান্ড ড্রাইভার্সগুলো ভ্যারি করে, এবং এটা ওইএম টু ওইএম, কার টু কার, বেসিক্যালি আমার হার্ডওয়্যার, ডিসপ্লে, সাউন্ড সিস্টেম, ক্যামেরাস, এগুলোর ওপরে ড্রাইভার্সগুলো ভ্যারি করে, এবং এগুলো অ্যাকচুয়ালি আমরা করি না। একটা গাড়ি তৈরি হতে বহু কোম্পানি ইনভলভ থাকে, এটা অনেকে জানি না, আমিও আগে জানতাম না। একটা গাড়ি আমরা ভাবছি, একটা গাড়ি হন্ডা একটা গাড়ি লঞ্চ করছে, মানে হন্ডা বানালো, বাকি একটা সফটওয়্যার দিল, হয়ে গেল না, 20 থেকে 25টা ভেন্ডার রেসপন্সিবল থাকে একটা গাড়ির পেছনে। কিন্তু হন্ডা কিছুই করে না, শুধু স্ট্রাকচার বানাচ্ছে। ইসিউ যেটা আসে মারিলি বলে কোম্পানির থেকে আসে, ম্যাগনেটিক মারিলি, ওরা হচ্ছে স্পেশালাইজড ইস্যু সিস্টেম, আপনার পুরো ওই তার ওয়্যারিংগুলো দেয়, ঠিক আছে। সফটওয়্যার পুরো ডিফাইন সিস্টেমটা আমরা দিচ্ছি, ঠিক আছে। এসওসি চিপসেট যেটা মাদার প্রসেসর, সেটা দিচ্ছে এখন কোয়ালকম, ম্যাক্সিমাম এখন কোয়ালকম বেসড হচ্ছে, ঠিক আছে। তো এইরকমভাবে এবার সাউন্ড সিস্টেম দিল কেউ একজন, এবার যে সাউন্ড সিস্টেম দিচ্ছে, স্পিকারটা দিচ্ছে, দেখা যাচ্ছে সে স্পিকারটা বানাচ্ছে, সে কোডিংয়ের ড্রাইভারটা সে লিখছে না, সে আবার ড্রাইভারটা অন্য কারো থেকে নিয়ে সেটা নিয়েছে। তো এইরকমভাবে কিন্তু একটা গাড়ি যখন অ্যাকচুয়ালি মার্কেটে আসে, তার পেছনে যে কতগুলো কোম্পানি মানে অ্যাজ এ ভেন্ডার অ্যাসোসিয়েটেড থাকে, এটা এই নলেজটা সত্যি মানে পাবলিকের ভাবারও দরকার নেই, কনজিউমারদের কিন্তু থাকে, কারণ একার পক্ষে এত কিছু করা সম্ভবই না কোনো কোম্পানির পক্ষে। টাটা বলে না যে ম্যাক্সিমামটা নিজেদেরই সফটওয়্যার না না, টাটা নিজের একই, নিজের বলতে ওদের, হ্যাঁ ওদের স্টিলটা নিজের, ওদের গাড়ির বডির জন্য স্ট্রং, আর ওরা নিজেরা কি দেবে। হ্যাঁ টাটা ইভিতে ব্যাটারি ওদের নিজের, যেহেতু ব্যাটারি কোম্পানি আছে, মানে টাটা বলে যে অনেক কিছু ওরা নিজেরা হ্যাঁ ওটা দাবি করে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে হয়তো বাকিরা যদি 19টার মধ্যে 2টো জিনিস নিজের থাকে, টাটার হয়তো 3টে জিনিস নিজের, টাটার হয়তো 3টে জিনিস নিজের, 2টোর বলে ওইটাই, আর কিছু না, এটা সম্ভব না। তাহলে টাটার তো টিসিএস আছে, টাটা কেন এত বিলিয়ন ডলারের প্রজেক্ট আমাদের দিচ্ছে, অন্য কোম্পানিকে দিচ্ছে, ও তো টিসিএস আছে, টিসিএস করুক। আচ্ছা, এই ভিএলএ যেটা এক্সপ্লেন করছিলাম, এখানে থিওরিটিক্যালি আমি লিখেছি যে প্রবলেম স্টেটমেন্ট কি, যে কমিউনিকেট বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, সেখানে আমার সফটওয়্যার কথা বলছে জাভা কোটলিনে, হার্ডওয়্যার কথা বলছে সিগনালে, তো সেটা বীজ হিসাবে কাজ করছে ভেহিকেল হ্যাব, ঠিক আছে। এই সেম জিনিসটা জাস্ট এখানে আমি থিওরিটিক্যালি তো আর বেশি বলছি না, আই থিঙ্ক ইটস ক্লিয়ার না। আচ্ছা, এখানে সেম এই এক্সাম্পলটা অলরেডি আমি দিলাম, যে ফ্যান স্পিড বাড়ানো বা এই ধরনের এনিথিং, মানে আপনি ইভেন ডোর ওপেন করবেন সেটাও আপনি এখন আইভিআই ডিসপ্লে, মানে আমরা এই যে ডিসপ্লেটাকে আইভিআই ডিসপ্লে বলি, ইন ভেহিকেল ডিসপ্লে, ঠিক আছে, ইন ভেহিকেল ইনফোটেনমেন্ট আইভিআই ডিসপ্লে, ঠিক আছে। ওই ডিসপ্লে থেকেই আপনি কন্ট্রোল করতে সব কিছু পারেন, ফ্যান স্পিড থেকে ডোর ওপেন থেকে এভরিথিং, সেটা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমি রিসিভে টাচ ইভেন্ট, সেই টাচ ইভেন্টটাকে কনভার্ট করলাম, কনভার্ট করে পাঠিয়ে দিলাম লোয়ার লেয়ারকে, ও আমার স্পিড ফ্যানের স্পিডটাকে বাড়িয়ে দিল, দ্যাটস ইট।
কি ফিচার্স অ্যান্ড ক্যাপাবিলিটিস, এখানে যেটা আগেও বলেছি, মানে যেটা হচ্ছে ডিপ ইন্টিগ্রেশন, আপনার ওই টায়ার প্রেশার থেকে শুরু করে এভরিথিং, টায়ার প্রেশার কত আপনার আছে সেটা অবধি আপনি আপনার ভেহিকেল মানে আইভিআই সিস্টেম থেকে আপনি এখন মনিটর করতে পারবেন। মাল্টি ডিসপ্লে সাপোর্ট, এটা ইম্পর্টেন্ট। এখন গাড়িতে দেখবেন মিনিমাম 2টো ডিসপ্লে সব গাড়িতে আছে। আরও অ্যাডভান্স লেভেলের গাড়িতে কি করছে, রেয়ার সিটে ডিসপ্লে দিচ্ছে, সিটের পেছনে যে পেছনে বসে আছে সেও কিছু এন্টারটেইন হতে হতে যায়, তার ডিসপ্লেতে আবার আলাদা কাজ করে, মানে সামনের ডিসপ্লেতে আপনি ন্যাভিগেশন দেখছেন, পেছনে সে বসে বসে সিনেমা দেখছে। ঠিক আছে, ইভেন আমাদের কাছে মার্সিডিজের একটা রিকোয়ারমেন্ট এসছে যেখানে ওদের 4টে না 5টা ডিসপ্লে। ঠিক আছে, আজকে সকালে আসার সময় নিউজ পড়লাম আপনার এই লিপ মোটরস, লিপ মোটর মনে হয় চায়না লিপ মোটর, ওরা নতুন এসওসি কোয়ালকম ডেভেলপ করেছে যে ডুয়াল এসওসি। ঠিক আছে, মানে চিপসেট 8797 নাম দিয়েছে স্ন্যাপড্রাগন। ওটা নাকি ওই চিপসেটটা এত পাওয়ারফুল বানিয়েছে যে আপ টু 8খানা ডিসপ্লে সাপোর্ট করে, 18খানা স্পিকার সাপোর্ট করে। তাহলে বুঝতে পারছেন মানে গাড়ির কম্পিউটিংটা মানে কোনো অংশে এখনো একটা সুপার কম্পিউটার দিকে চলে যাচ্ছে এইরকম, মানে 18খানা স্পিকার আর 8টা ডিসপ্লে একটা চিপসেট সাপোর্ট করছে। 20 সিটের বাসে হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন এই জন্য এই যে ইনফোটেনমেন্ট নামটা, এই নেমিংটা হবে সেই জন্য, এন্টারটেনমেন্ট সেটাকে ভেঙে হয়েছে ইনফোটেনমেন্ট, মানে আমি এন্টারটেনমেন্টও দিচ্ছি সাথে ইনফরমেশনও দিচ্ছি, তাই ইনফোটেনমেন্ট। মাল্টি ডিসপ্লে সাপোর্ট, মাল্টি ইউজার সাপোর্ট, এইটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, যেটা এটা অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে হয় না সব ফোনে, এটা হয় ফোনে যখন আপনি স্যামসাংয়ের ফোনে দেখবেন, যখন আপনি কর্পোরেট ইমেল আইডি বা করবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন 2টো প্রোফাইল ক্রিয়েট হয়, একটা কর্পোরেট প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক ওয়ার্ক প্রোফাইল, একটা ক্রিয়েট হয়। কিন্তু নর্মাল ফোনে কিন্তু হয় না, মানুষের সব ম্যাক্সিমাম ফোনে একটাই প্রোফাইল থাকে, কিন্তু গাড়ির ক্ষেত্রে হ্যাঁ দিচ্ছে, কিন্তু গাড়ির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, যেটা ফোনের ক্ষেত্রে সবসময় ম্যান্ডেটরি নয় পার্সোনাল ইউজে, গাড়ির ক্ষেত্রে ম্যান্ডেটরি। গাড়ির ক্ষেত্রে আপনি যখনই আপনি ফার্স্ট টাইমও গাড়ি এই ধরনের মানে ইনফোটেনমেন্টাল গাড়ি নেবেন, আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ওখানে একটা গেস্ট প্রোফাইল থেকে প্লাস আপ টু 4টে বা 8টা বা 6টা, এটা কনফিগারেবল, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে আমি কটা প্রোফাইল অ্যালাউ করবো, কনফিগারেবল। গেস্ট প্রোফাইল দিয়ে যখন আপনি লগ ইন করবেন, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন, কোনো প্রেফারেন্সেস, মেনলি প্রেফারেন্সেস কিছু সেভ থাকবে না। আর যখন আপনি আপনার ধরুন বাড়িতে 4জন মেম্বার, আপনি 4টে প্রোফাইল ক্রিয়েট করলেন, প্রোফাইল ABCD, এবার প্রোফাইল এতে আপনি লগ ইন করলেন, করে আপনি আপনার মতো মিররটাকে অ্যাডজাস্ট করলেন, সিটটা একটু পিছনে টিল্ট করে দিলেন, বা আপনার স্টিয়ারিং হুইল করে দিলেন, বা আপনি টেম্পারেচারটা সেট করে দিলেন, এবং সেটা অ্যাজ আ প্রেফারেন্স আপনি সেভ করে দিলেন যে এই প্রোফাইলের জন্য এই সেটিংটা, এনভায়রনমেন্ট সেটিংটা আমার ফিক্স থাকবে। ঠিক আছে, আপনি যখনই আপনার প্রোফাইলে লগ ইন করবেন, অটোমেটিক্যালি ও ওই টেম্পারেচার বা বাকি অ্যালাইনমেন্টগুলোকে ওইভাবেই করে দেবে। ইভেন আপনার মানে প্লে লিস্ট সেটাও করবে। ধরুন আপনি স্পটিফাই প্লে করেছিলেন লাস্ট, স্পটিফাই আপনি লাস্ট কোন প্লে লিস্ট প্লে করছিলেন, সেটা রিজিউম করে আপনি অফ করেছেন কার্ড, আপনার কিন্তু সেখান থেকে রিজিউম হবে, আপনি USB প্লে করছেন সেখান থেকে। আবার প্রোফাইল 2তে যখন কেউ লগ ইন করবে, তখন কিন্তু সে প্রোফাইলের সেটিংস সার্চ করবে না, প্রোফাইল B তার মতো করে যা কনফিগারেশন, যা প্রেফারেন্সেস সেভ করে রাখবে, সেটা সেভাবেই কাজ করবে। এটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, যাতে, এবং এটা এনক্রিপ্টেড থাকে। এই ইউজার প্রোফাইল আমাদের পুরো মডিউল আছে, মানে একটা কম্পোনেন্ট মডিউল ফ্রেমওয়ার্কে, যেটা ইউজার প্রোফাইল, ওই ইউজার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন যেগুলো আমাদের ওই ডেটাবেসে স্টোরড হয় মেমোরিতে, সব এনক্রিপ্টেড। ঠিক আছে, এগুলো ভাঙা যাবে না, মানে অন্য ইউজার চাইলেও সেগুলো কন্ট্রোল করতে পারবে। এবার যখন মাল্টি প্রোফাইল ডিসপ্লে হয়, তখন কী করে কাজ করে, তখন ওটা ডিসপ্লে ওয়াইজ ভাঙা হয়, একই প্রোফাইল, বা এটা ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানি, তার রিকোয়ারমেন্ট বেশি। বা কোনো কোম্পানি বললো যে না, আমি 2টো ডিসপ্লে দিচ্ছি এন্টারটেনমেন্টের জন্য, একটা পেছনে রিয়ার সিটে, একটা ফ্রন্ট সিটে, কিন্তু 2জন আলাদা আলাদা প্রোফাইল লগ ইন করতে পারবে 2টো থেকে সাইমালটেনিয়াসলি। আমাকে কিন্তু ফ্রেমওয়ার্কে সেভাবেই কোড, সেভাবে মডিফাই তার জন্য করতে হবে। কেউ বললো না, অ্যাট এ টাইমে একটা প্রোফাইলই অ্যাক্টিভ থাকবে, কিন্তু বেসড অন দ্য ডিসপ্লে আমি ডিসাইড করবো, যেহেতু ফ্রন্ট ডিসপ্লে আমি ভিডিও চালাতে দেবো না ডাইভার্টেড ডিসপ্লেতে, কিন্তু পেছনের হিসাবে আমি ভিডিও চালাতে দেবো। এগুলো সবই হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। কিন্তু যেটা বেসিক থাকে, যেটা বলছিলাম, যে যখন ড্রাইভ মোড অন থাকে, যখন গাড়ি ড্রাইভিং করছে, আইডেল আছে, ইগনিশন অন, ইগনিশন অফ, ইঞ্জিন অফ, সমস্ত ইনফরমেশন খুব ইজিলি এখন রিড করা যায়, সব থ্রু ভিএল অ্যান্ড ক্যান সিগন্যাল।
যখন ড্রাইভ মোডে গাড়ি থাকে তখন কিন্তু ভিডিও পারমিটেড না। হুম। নর্মালি কি হয়, গাড়ি আপনার যখন পার্কিং মোডে থাকে তখন আপনি ভিডিও দেখতে পারবেন, না হলে অনলি অডিও। বা যদি ওই যে বললাম, যদি ব্যাক সিটের জন্য কেউ ডিসপ্লে দিল, সেটা সে তার মতো করে একটু ফ্লেক্সিবল করে ওটা কনফিগার করলো বা সেভাবে লজিকটা লিখলো যে আচ্ছা ঠিক আছে, ব্যাক সিটে ভাই সে তো গাড়ি চালাচ্ছে না, আমি তাকে ভিডিও দিলাম চালাতে। ঠিক আছে, এগুলো সবই কনফিগারেবল। আর মানে বেস্ট অন ওইএমস নিড, ওইএমস আমাদের যেরকমভাবে যাদের যা রিকোয়ারমেন্ট আমরা সেভাবেই কাজ করি। আচ্ছা, ইনফোটেইনমেন্ট নিয়ে যখন কথা হচ্ছে, একটা প্রবলেম আমি ফেস করি, যেটা জানতে চাই আদৌ হয় কিনা, মানে আমার গাড়ি আর কি, ওই যখন কানেক্ট হয় তো অ্যান্ড্রয়েড অটো ব্লুটুথে কানেক্ট হলো, বেসিক যেটা নিড মানে কল করবো সেটা ধরুন বলে কল করা যায় খুব ইজিলি, এই গুগল বলে কল সামথিং সামওয়ান বলে কলটা হয়ে যায়। বাই ডিফল্ট ও সিম 1 থেকে, মানে একটা সিমই সিলেক্ট করে, সিম 1 থেকেই কল হয়, সিম সিলেকশনটা হয়। আচ্ছা। মানে সিম ধরুন দুটো সিম, হুম। মানে বাকি কথা আমরা দুটো জিও সিম অল্টারনেটিভলি রিচার্জ করি, এক মাস এইটা এক মাস ওইটা। তো ওর ডিফল্ট সিমটাকেই বারবার নেয়। ডিফল্ট সিমটা হচ্ছে সিম 1। হুম। এবার সিম 2 থেকে যখন আমার রিচার্জ নেই তখন ফোনও যায় না। তো এই প্রবলেমটা হয় সবসময়, মানে তখন আমাকে কি করতে হয়, অ্যান্ড্রয়েড অটো ক্যান্সেল করে ধরুন গাড়ি চালাতে চালাতে বা সাইড করে, মানে তখন আপনাকে ফোন থেকে আগে ওটাকে সেট করে চেঞ্জ করে দিতে ফোনটা হবে। তখন করে যায় না, ফোনটা যেহেতু গাড়ির সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, ফোন থেকে কল মানে ডিসকানেক্ট করে ফোন থেকে আপনি সিমটাকে ডিফল্টটাকে চেঞ্জ করে দিলেন, তখনও আবার ডিফল্ট, মানে তার মানে এটা যেটা করছে ও বাই ডিফল্ট হ্যাঁ অলওয়েজ ডিফল্ট সিমটাকেই নিচ্ছে, ওখানে ব্রেনটা লাগাচ্ছে না। ঠিক আছে, আমার দুটো সিম আছে বা ইউজারকে সে অপশন দিচ্ছে না বাবা বাচ্চা তুমি কোনটা সেলেও, কারণ ওখানে টাচ ইনপুটস তো নেই, বা ভয়েসও সেটা ইমপ্লিমেন্ট করেনি। আচ্ছা, যে কোন ফোন থেকে তুমি কল করতে চাও, কোন সিম থেকে, সেটাও করেনি। এইটা লিমিটেশন হতে পারে, এটা অ্যাচিভেবল না তা না। আমার মনে হয় এটা লিমিটেশন, বা আপনার কি মডেল বা আইবিআই যে সফটওয়্যার সেটা কাটা দিয়েছে আমি শিওর না, এটা লিমিটেশন হতে পারে, এটা করা যাবে। আমার টাটা, হ্যাঁ করা যাবে। টাটার না, টাটার সব কিছু কিন্তু এখনো অ্যান্ড্রয়েড পাওয়ার না। টাটা সাফারি যদি হয় সেটা লিনাক্স পাওয়ার। টাটা সিয়েরা, টাটা কার, টাটা হচ্ছে টিগর, আমার 5 আচ্ছা 5, তাহলে বোধ হয় তো অ্যান্ড্রয়েড পাওয়ার, অ্যান্ড্রয়েড power, 5 অ্যান্ড্রয়েড, হ্যাঁ এগুলো অ্যান্ড্রয়েড পাওয়ার। তাহলে হয়তো টাটার এটা লিমিটেশন, টাটার প্রজেক্টে আমাদের যারা কাজ করেছে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে এটা লিমিটেশন নাকি রিকোয়ারমেন্ট ছিল না। কিন্তু আমার মনে হয় এটা অ্যাচিভেবল, এটা অ্যাচিভেবল করা যাবে, হয়তো দেওয়া হয়নি, সেভাবে ভাবা হয়নি। দুটোই অপশন থাকে, আমার কিন্তু অ্যান্ড্রয়েড অপশন। অ্যান্ড্রয়েডেরও তো মারুতি কম দামের গাড়িগুলোতেই হয়, আমি মনে না, অ্যান্ড্রয়েড অটো আপনার ম্যাক্সিমাম গাড়িতেই হয়ে যাবে। ফোন কানেক্ট হলেই অ্যান্ড্রয়েড অটো আপনি প্রজেক্ট করতে পারবেন। মানে ওয়্যারলেসলি কানেক্ট, ওয়্যারলেসলি হয়, ইউএসবিও হয়। আচ্ছা, ইভেন এখন গাড়িতে আমরা ওই 5G 4G সিমও ইনবিল্ড করে দেওয়া হচ্ছে মডেল। মানে আমার সিম ইনবিল্ড করে দেওয়া। একটা সিম আছে। মানে সিম দরকার হয় না, আমার ফোনটাই ওখানে নেটওয়ার্ক ফেটওয়ার্ক সবই ডিসপ্লে করে। হ্যাঁ, ফোনটাই ইন্টারনেটটা ওখানে দিয়ে দিচ্ছে আমরা, মানে অ্যাজ এ হটস্পট। আবার যেটা করা হচ্ছে যে ফোন যখন আমি বাদ দিয়ে দিচ্ছি, পুরো বাদ দিয়ে দেবো, আমি একেবারে 5G মডেম দিয়ে ড্রাইভার দিয়ে ডাইরেক্ট সিম দিয়ে আমি নেটওয়ার্ক থেকে ইন্টারনেট দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু করা হচ্ছে এখন। হ্যাঁ, সিম দেওয়ার সিম দেওয়ারও এখন অপশন চলে এসেছে। ভার্চুয়াল সিম। হ্যাঁ মানে ই সিম, গাড়িটা প্রথমে রেজিস্টার করতে হয়। ই সিম, হ্যাঁ ই সিম, ই সিম মানে আমার ইন্টারনেটের জন্য আর হটস্পটের উপরও ডিপেন্ড করতে হবে না, সেটাই ই সিম, মানে গাড়ির লোকেশন আমি এখন অফ থাকলেও দেখতে পারবো কোথায়, এবং গাড়ি থেকে ফলো করতে পারবো। এইখান থেকে তুমি অন অফ করতে সব পারো। সব। আচ্ছা, এখন যা যা ফিচার্স বলছিলাম এগুলো জাস্ট আমি কিছু কিছু স্ন্যাপশট নিয়ে রেখেছি। যেমন ধরুন এই ন্যাভিগেশন, ম্যাপ, আর ম্যাপের সাথে প্যারালালি যখন মিউজিক প্লে হচ্ছে আপনি ম্যাপ আপনি দুটো প্যারালালি করতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি অডিও ডাকিং, যেটা ফোনেও হয়। দেখবেন আপনি ফোনে গান শুনছেন, একটা নোটিফিকেশন আসলো, গানটা একটু স্লো হয়ে গেল, বাস পজ হয়ে গেল কিছু সময়ের জন্য, কল আসলো, পজ আবার অটোমেটিক প্লে হয়ে গেল। সেম এগুলো এই স্ক্রিনশটগুলো এখানে দেওয়া আছে, জাস্ট এই আর কিছুই না। তো যখন গাড়িতে ধরুন একটা ট্রাফিক সিগন্যাল আসলো ম্যাপে, মিউজিকটা আপনার পজ হবে, আবার অটোমেটিক রিজিউম হয়ে যাবে। আর সমস্ত অ্যাপ্লিকেশন বা কল, ঠিক আছে। এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিসপ্লে। এই ডিসপ্লেটা আমরা এখন এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিসপ্লেতেও ম্যাপ দেখানো, ওটাকেও আবার অ্যাডভান্স করার এখন চলছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিন্তু অ্যান্ড্রয়েড পাওয়ার থাকে না, এটা আমি আসছি পরে। কারণ এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাই হচ্ছে আপনার মেন কি ইন্ডিকেটার্সগুলোকে দেখায়, গাড়ির স্পিড,
ওডোমিটার, রাইট, এই জিনিসগুলো গিয়ার শিফটিং, গিয়ার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানেই দেখায়। তো এইটা ক্র্যাশ করলে খুব চাপ ড্রাইভারের জন্য। এটা থাকে হচ্ছে কিউএনএক্স বা ইন্টিগ্রিটি ওএস, আলাদা ওএস, এবং এটা আমি পরে আসছি। কিন্তু এখানে তো ম্যাপ দেখা হ্যাঁ দেখেন, সেটা প্রজেক্ট করে দেখানো, প্রজেক্ট করে এটা প্রজেক্ট করে দেখানো। ওটা কিন্তু নেটিভ থাকে না, আপনি ওখানে অ্যাপ্লিকেশন পাবেন না ম্যাপে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। ওটা আইভিআইটাকে ওখানে প্রজেক্ট করা হয়। আচ্ছা, যেটা বলছিলাম গুগল এই অটোমেটিক সার্ভিসেস, যে গুগল এই কিছু ওদের বেসিক অ্যাপ্লিকেশন ফান্ডামেন্টাল অ্যাপ যেগুলো ওরা এখন চাপিয়ে দিতে চাইছে লাইসেন্স ফিস নামে। আর তারপরে মানে যেটা ড্রব্যাকস হচ্ছে পরবর্তী কাস্টমাইজেশন স্কোপ লিমিটেড। ইউআইটাও কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, গুগলেরই ম্যাক্সিমামটা ইউজ করতে হয়, ঠিক আছে। আর ডেটা শেয়ারিং গুগল ক্যাপচার করতেই পারে, যেগুলো সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর কাস্টমার। এই জন্য বড় বড় কোম্পানি যারা আছে জায়ান্ট অটোমোটিভে, তারা এটা করে না, তারা ফুললি জাস্ট ট্যাগটাকে নিয়ে নেয়। আমাকে তুমি ব্লাইন্ড কোড দিয়ে দাও, যা করার ম্যাপও আমি নিজেই টিকেট। এই জন্য এখানে রিপ্লেসমেন্ট তাহলে কি, রিপ্লেসমেন্টে বললাম হে গুগল বা হে সিরি। হে গুগল করে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টও রাখতে পারেন, যেমন আমাদের প্রজেক্টে নেই গুগল অ্যাসিস্ট্যান্ট। সিরি ইন্টিগ্রেট করে দিয়েছি আমরা। সিরি তাদের সাথে অ্যামাজনের সাথে টাই আপ করে যে ওদের এসডিকে নিয়ে আমরা আমাদের অটোমোটিভ সফটওয়্যারের স্ট্যাকে সিরি ইন্টিগ্রেট করেছি। এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট যে আমি গুগল অ্যাসিস্ট্যান্ট রাখতে চাই না, আমি সিরি দিয়ে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করাবো। সিরি গুগল ম্যাপসের বদলে হেয়ার ম্যাপস ইউজ হয়, গুগল ম্যাপসের বদলে টমটম, যেটা আমাদের স্টেলেন্টিসের প্রজেক্টে গুগল ম্যাপস ইউজ করি না, আমরা ইউজ করি টমটমের ম্যাপ। টমটম এর থার্ড পার্টি ভেন্ডার। এখানে কিন্তু কোম্পানির কস্ট বাড়ছে, হয়তো লাইসেন্স ফি যদি 100 টাকা দিতে হতো পার কার, আমাকে হয়তো এখানে 1000 টাকা দিতে হচ্ছে পার কার ওদের এসডিকেটা ইউজ করার জন্য। তবু দিচ্ছে, কারণ আমি ফুল কন্ট্রোল নিজের কাছে চাই, আমি গুগলের কোনো কন্ট্রোল রাখতে চাই না। তো এইরকমভাবে যেমন প্লে স্টোর, গুগল প্লে স্টোরের বদলে আরও থার্ড পার্টি অনেক ইগনাইট স্টোর আছে, এগুলো করা হয়। এগুলো পুরোপুরি যারা কাস্টমাইজ করে। এখানে সেই আমি জাস্ট সাইড বাই সাইড রেখেছি যে ডিফারেন্সেস বিটুইন গ্যাস অ্যান্ড নন গ্যাস। তো ডেভেলপমেন্টাল কস্ট, যেটা দেখুন লাস্ট পয়েন্টে আমি লিখেছি, ডেভেলপমেন্টাল কস্ট হিউজ, মানে ফিউ $100 মিলিয়ন, মানে এক একটা প্রজেক্টের পেছনে কস্ট হয়, যেখানে এটা হয়তো অনেক আরও কমে কোম্পানি করতে পারে, কিন্তু ওই লিমিটেশন। আবার বেনিফিটস আছে একটা, বাই ডিফল্ট যেহেতু ওরা অ্যাপ স্টোরটা পেয়ে যাচ্ছে, হিউজ অ্যাপের কালেকশন শুরু থেকে পাবে কাস্টমার, যেটা এখানে পাবে না শুরু থেকে। কিন্তু যার চয়েস আর কি, ওইএমসদের চয়েস। হোন্ডা যেটা করে, এখানে আমি এক্সাম্পলও দিয়েছি মনে কোম্পানির, যে রেনো, হোন্ডা, পলস্টার, এরা ক্যাশ ইউজ করে। কিন্তু এই যে আমাদের স্টেলেন্টিস, টেসলা, লুসি, এই লুসিরও আমরা কাজ করছি। স্যামসাং যেটা করেছিল ফোনে বাটা ওএস দিয়ে, স্যামসাং এর ওএস একটা এসেছিল না, হ্যাঁ, হ্যাঁ, বাটা ওএস হ্যাঁ। বন্ধ হয়ে গেল। অ্যান্ড্রয়েডের কাছে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডকে কেউ করতে পারছে না। স্যামসাং অনেক চেষ্টা করেছে, আমাদের ইন্টারনাল কোম্পানি হলো, ইভেন স্যামসাংয়ে আমাদের যেটা ড্রব্যাক, আমরা কোয়ালকমকেও সহজে সরাতে পারছি না। চিপসেট কোয়ালকমের চিপকেও আমরা সরাতে পারছি না, রিপ্লেস করতে, এটা ফ্যাক্ট। স্যামসাং অনেক চেষ্টা করছে, এবং আমাদের যখন বিডিং হয় বিভিন্ন ওইএমদের বলা হয় যে এবার আমরা কোয়ালকমের বদলে স্যামসাংয়ের প্রসেসর দিচ্ছি, ঠিক আছে, নিতে চাইছে না। যার যেটা এখন ডমিনেন্স, কিছু করার নেই, করতেই হবে। আচ্ছা, এই যে বলছিলাম যে যদি ক্র্যাশ হয়, আমার যদি আইবিআই সিস্টেম ক্র্যাশ হয়, কি হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেইটা প্রিভেনশনের জন্য যেটা করা হয়, দুটো ডিসপ্লে এই জন্য দেওয়া হয়। একটা এন্টারটেনমেন্ট, যেটা ইনফোটেনমেন্ট ডিসপ্লে বলি, পুরোটাই জাস্ট মোবাইল অ্যাপের মতো। আরেকটা যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে ওডোমিটার আর সমস্ত কি প্যারামিটারগুলো আমি দেখাচ্ছি। ওই ওডোমিটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেটা একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ হয়, কিউএনএক্স বা কখনো ইন্টিগ্রিটি। এই ওএসগুলো রিটেন মোস্টলি কোড হচ্ছে সিতে। এগুলো কোনোদিনও ক্র্যাশ করে না, মানে আমার এক্সপিরিয়েন্সে 7 বছরে দেখিনি আমাদের এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সেই ওএসটা কখনো ক্র্যাশ করে। আমাদের যে লং রান স্টেবিলিটি রান হয়, মানে 2 দিন 3 দিন ধরে চলছে স্ক্রিপ্ট, কখনো ক্র্যাশ করতে দেখিনি। কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু ক্র্যাশ করে। অ্যান্ড্রয়েড আমাদের স্লো হয়, ক্র্যাশ করে, অ্যাপ্লিকেশান ক্র্যাশ তো মানে করেই, ওরা তো যাই হোক ফিক্সেবল থ্রু কোড, কোনো ব্যাপারই না, সবই ফিক্সেবল। কিন্তু অ্যাপ্লিকেশান ক্র্যাশটা কমন, মানে আমি ডেভেলপ করছি, ক্র্যাশ করতেই পারে, আমি আবার ফিক্স করে দেবো। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাই স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, যখন ওভারলোড হয়, কন্টিনিউ আপনার কিছু মাল্টিপল অ্যাক্টিভিটি একসাথে রান করছে। এই জন্য কী করা হচ্ছে, চিপসেটটা খুব পাওয়ারফুল দিচ্ছে, এবং ফোনের থেকে বেশি পাওয়ারফুল চিপসেট কিন্তু গাড়িতে দেওয়া হচ্ছে। কারণ একটাই, ওটাকে ভার্চুয়াল মেশিন হিসাবে স্প্লিট করা হচ্ছে। একটা অপারেটিং সিস্টেমের ভেতরে আমি দুটো ভার্চুয়াল মেশিনটাকে বলা হচ্ছে হাইপারভাইজার সিস্টেম।
একটা আমি ভিএম যেটা রাখছি জাস্ট ফর এন্টারটেনমেন্ট, আমি ওখানে অ্যান্ড্রয়েডটাকে বেসিক্যালি ইনস্টল করে দিচ্ছি, সেখানে তার স্টোরেজ সমস্ত কিছু পার্টিশন করে দিচ্ছি। আর একটা পার্টিশন করে সেটা আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, যেখানে আমি ইন্টিগ্রেটিভ ওএসটাকে যা ফর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পারপাস ইউজ করছি, যাতে আমার যত কিছু যা হয়ে যায় অ্যান্ড্রয়েড বন্ধ হয়ে যায়, ক্র্যাশ করে মরে যায়, কিন্তু এটা বন্ধ হবে না। ইন্টিগ্রিটি আমি কোনোদিন, আমাদের প্রজেক্টে যেমন কিউএনএক্স ইউজ হয় না, ইন্টিগ্রিটি ইউজ হয়, ইন্টিগ্রিটি ওয়াইজ কোনোদিনও ক্র্যাশ করতে দেখিনি। এইটা হচ্ছে একটা সেফটি মেজার যেটা ম্যান্ডেটরি, এবং এই জন্য দুটো করে ডিসপ্লে দিতেই হয়। রিয়েল টাইম ওএস, হ্যাঁ, রিয়েল টাইম ওএস। আর এখানে একটা ভিজুয়াল মেটাফোরও দিয়েছি, যেমন ধরুন একটা বাড়ি হাউস, সেখানে দুটো ঘর, মাঝে পার্টিশনটা আমি ফায়ার প্রুফ সমস্ত কিছু প্রুফ করে দিয়েছি। এখানে একটা আলাদা ইলেকট্রিসিটি সব কিছু চলছে, ওখানে এখানে ধরুন এত আমি কোনো কিছু পার্টি করছি, এমন কিছু করছি যে দেখা গেলো ট্রান্সফরমার বসে গেল বা ফিউজ উড়ে গেল, আমার যাতে পাশের ঘরটা এফেক্ট না হয়, সেম কনসেপ্টে ওই জন্য ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়, যে আমার যেটা ক্রিটিক্যাল সেফটি সেটা সেই ওএস কিউএনএক্স যাতে আমার কখনো ক্র্যাশ না করে। আর এটা স্লো হয় না, এটা আমার এক্সপিরিয়েন্সে তো আমি দেখিনি, হয়তো মিলিয়ন্স একবার হতে পারে, আমার এক্সপিরিয়েন্সে আমাদের কখনো ইস্যু রেজ হয়নি যে কিউএনএক্স আমাদের ইন্টিগ্রিটি আমাদের ক্র্যাশ করে গেছে বা স্লো হয়ে গেছে, কিন্তু অ্যান্ড্রয়েডে এটা হয়। ইউজার রেস্ট্রিকশনস যেগুলো বলছিলাম, যে টেক্সট লিমিটার, কখনো আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমে দেখবেন না বড় বড় প্যারাগ্রাফ প্রচুর টেক্সট আছে, মানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা ডিজাইন করি, আর এখানে তো খুব লিমিটেড কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, মানে মেনলি অ্যাপ্লিকেশন হয় ন্যাভিগেশন, যেটা মেন একদম, দেন মিউজিক। ন্যাভিগেশন মিউজিক হচ্ছে কোড, যেটা মানে ইউজারের লাগবেই গাড়ি স্টার্ট করার সাথে সাথে, ঠিক আছে, সে গান শুনবে, ম্যাপ দেখবে। দেন মেসেজিং, রাইট, এইগুলো হচ্ছে বেসিক। তার সাথে এখন আমরা যেহেতু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার অপশান দিচ্ছি, কেউ স্পটিফাই ইনস্টল করছে বা আপনি অ্যামাজন মিউজিক ইনস্টল করছেন, ইউটিউব মিউজিক ইনস্টল করছেন, যেহেতু থার্ড পার্টি প্লে স্টোর ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে, যা অ্যাপ্লিকেশান গুগল অ্যাপ্রুভ ফর কার সেখানে লিস্টেড হবে, আপনি সেগুলো ইনস্টল করতে পারেন। তবে প্রত্যেকে কিন্তু এই গাইডলাইন, মানে ইউজার ইন্টারফেস, মানে আমাদের ফোনে যেমন একটা বাটন আমি এটুকু করতে পারি, এত বড় করতে পারি, অত রেস্ট্রিকশান নেই, বাটনের সাইজ নেই, এখানে কিন্তু বাটনটার সাইজ এরকমই হতে হবে যেটা খুব ইজিলি টাচেবল। মানে এমন একটা ছোট্ট বাটন করে দিলাম, ড্রাইভার করতে করতে খুঁজছে, টাচ করতে পারছে না ঠিক করে, গুগল কিন্তু অ্যাপ্রুভ করবে না, আমাদের কিন্তু সার্টিফিকেশন করতে হয়। আমাদের যখন প্রোডাক্ট রিলিজ হওয়ার আগে আমাদের কিন্তু গুগলের থেকে সার্টিফিকেট করতে হয়, আমাদের টেস্ট শুট রান করে, সেগুলো সব পাস হতে হবে। এই যে কারপ্লের জন্য, অ্যান্ড্রয়েড অটোর জন্য গুগল আমাদের সার্টিফাইড করে, কারপ্লের জন্য অ্যাপেল সার্টিফিকেট দেবে। ইউএসবিটা যে আমরা কানেক্ট করি, ইউএসবি কানেকশন যেটা হয়, তার জন্য ইউএসবির যারা বিভিন্ন ভেন্ডার, আমাদের যেমন মারেলি ভেন্ডার ইউএসবি, তারা সার্টিফিকেট দেবে, তবে গিয়ে কিন্তু সেটা পাস হবে, ঠিক আছে। তাই এই ইউআই গাইডলাইন দেওয়াই আছে, সেটা ডেভেলপার সাইটে ইজিলি অ্যাক্সেসেবল, যে কোনো ডেভেলপার গেলেই যে ফর কার হোয়াট আর দ্য গাইডলাইন, হাউ টু ডিজাইন এই অ্যাপ, ঠিক আছে, অ্যাপের ইউআই কীরকম হওয়া উচিত না হওয়া উচিত, এগুলো সব developer.android.com সব অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এইগুলো করা হয়, যেমন ভিডিও ব্লগ, কিপ্যাড, এগুলো অ্যাভয়েড করা হয়, যত পারা হয় এগুলো অ্যাভয়েড। মেনলি ভয়েস ইনপুট বেসডটাকে এনফোর্স করা হয় পুরো হ্যান্ডলিংটাকে। মাল্টি ইউজার সাপোর্ট, এটা অনেকবারই বললাম, যে ধরুন ওই সেম ইউজার শেয়ার্ড কার, হাজব্যান্ড ওয়াইফ ইউজ করছে, হাজব্যান্ডের প্রেফারেন্সেস একটা সে সেভ করে রাখলো, ওয়াইফের প্রেফারেন্স একটা সে সেভ করে রাখলো, এবার যে যখন লগ ইন করলো, এবং এখন তো ইভেন ফোনের মতো ধরুন আপনার ফেস ডিটেকশন করেও অন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আপনার অন হলে সাথে সাথে আপনার মতো করে ভিতরের অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, সেটিংসগুলো চেঞ্জ হয়ে যাবে, সেগুলো সব প্রেফারেন্সে সেভ করে রাখা হবে। আর এই যে বললাম যে অ্যাপ কিন্তু ভ্যারাইটি রকমের অ্যাপ এখানে হয় না, মানে গেম আমি কিন্তু যে কোনো গেম অটোমেটিকলি দিতে পারবো না, গাইডলাইন মেনে যেই ধরনের গেম এখানে অ্যালাউ গুগল করবে আমি সেই ধরনের গেমই দিতে পারবো, ঠিক আছে। তো মেনলি হচ্ছে মিডিয়ার মধ্যে সমস্ত রকম মিডিয়া, যেমন আমি স্পেশালি আমার এই প্রোফাইল বলা হয়নি, এবার অটোমেটিকলি একা সব কিছুতে সবাই ডেভেলপার কাজ করতে পারে না, এটা হিউজ, আমাদের প্রজেক্টে হাইয়েস্ট 500 জন ডেভেলপার ছিল, ফুল স্ট্রেন্থে যখন আমরা প্রথম এসওপি ডেলিভার করার সময় আপ টু 500 স্ট্রেন্থ ছিল ইঞ্জিনিয়ার শুধু একটা প্রজেক্টের জন্য। এখনও প্রায় 150 স্ট্রেন্থ আছে, যেহেতু আমাদের প্রজেক্ট এখন প্রায় শেষের দিকে। ধরুন যে মিডিয়াতে কাজ করছে, মিডিয়াতে 3টে ডোমেন, যে অ্যাপ্লিকেশনে কাজ করছে, অ্যাপ্লিকেশনও আবার স্প্লিট হয়ে যাচ্ছে, যে অ্যাপ্লিকেশনে আমি ইউএসবি অ্যাপ্লিকেশনে কাজ, মানে আমি তো পেন ড্রাইভ বুঝেও মিউজিক প্লে চালাতে চাই,
আমি ইউএসবিতে কাজ করছি, না আমি অ্যান্ড্রয়েড অটোতে কাজ করছি, না আমি কারপ্লেতে কাজ করছি, না আমি রেডিওতে কাজ করছি। এবার আমেরিকাতে কি হয়, অনেক দেখবেন স্যাটেলাইট রেডিও মানে ইন্টারনেটের থ্রুতে চলে অনেক, যেমন SXM, আরও অনেক সব নাম আছে এদের রেডিও। ওই রেডিওতে কাজ করছে, প্রত্যেকটা কিন্তু আলাদা টিম। কিছু দুজন তিনজন ডেভেলপার এক একটা অ্যাপ্লিকেশনের জন্য দিতে হয়, নাহলে সম্ভব না, একার পক্ষে পারবে না। দেন মিডিলওয়্যারের আলাদা টিম, ঠিক আছে। তো এবার প্রত্যেকটা মডেল যে ইউজার প্রোফাইলে যদি মাল্টি ইউজার ক্রিয়েট হচ্ছে, ইউজার হ্যান্ডলিংয়ে যে কাজ করছে তার আমাদের আলাদা টিম, নেভিগেশন তার আলাদা টিম, রেডিওর আবার মিডিলওয়্যারের আলাদা টিম। তো এইরকমভাবে প্রচুর টিম, ঠিক আছে। আমি পার্সোনালি মিডিয়াতে কাজ করি। আমার এইখানে প্রথমে আমি ব্লুটুথে কাজ করতাম, প্রথম 1.5 বছর আমি ব্লুটুথে কাজ করেছি, ব্লুটুথ রিলেটেড অ্যাপ্লিকেশনসে, আর কিছুটা ব্লুটুথ স্ট্যাক, ব্লুটুথ ফ্রেমওয়ার্কে। তারপরে আমি মিডিয়াতে মানে ঢোকার পর থেকে মিডিয়াতেই আছি। মিডিয়া প্রথমে আমি মিডিয়ার মিডিলওয়্যারে কাজ করতাম, যে সার্ভিস লেয়ার মিডিয়াতে অ্যাপ্লিকেশন অন্য লোক ডেভেলপ করতো। আমি সার্ভিস লেয়ার থেকে কোন মিডিয়া ডিভাইস মানে মিডিয়া সোর্স কানেক্ট হচ্ছে, তার কানেকশন, ডিসকানেকশন, স্ট্যাটাস পাঠানো, মিউজিকটাকে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক মানে লোয়ার লেয়ার থেকে গানটাকে প্লে করা, প্লে পজ হ্যান্ডেল করা, মেটা ডেটা মানে মিউজিকের আপনার ধরুন অ্যালবাম বা ডার্স, এগুলো তো অ্যাপে দেখছেন, এগুলো মিডল লেয়ার থেকে প্রসেস হয়ে অ্যাপে যায়। অ্যাপ শুধু দেখায় আমার এই গানটা চলছে। ও অ্যাপে চেঞ্জ করলেন আপনি কিছু, চেঞ্জ দ্য সং, ও সঙের আইডিটা পাঠিয়ে দেবে মিডিলওয়্যারে। মিডিলওয়্যার জানে যে আমার আচ্ছা আমার ব্রাউজ ট্রি, আমরা ব্রাউজ ট্রি স্ট্রাকচারে পুরো ডেটাটাকে স্টোর করি, যেটা ডেটা স্ট্রাকচারে আমরা সবাই করেছি ট্রি। সেই ট্রি স্ট্রাকচারে আমাদের নোড ওয়াইজ, ধরুন আমার ক্যাটাগরি ওয়াইজ কী হয়, যখনই কোনো আপনি যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে ফোল্ডার, আর্টিস্ট, অ্যালবাম, জনার, এবার জনারের ভেতরে যাবেন আর্টিস্ট, আর্টিস্টের ভেতরে যাবেন অ্যালবাম, অ্যালবামের ভেতরে যাবেন এক পার্টিকুলার তার লিস্ট অফ সং। পুরো ডেটাটাকে ট্রি স্ট্রাকচারে স্টোর করা হয়, তাহলে কি আমাদের অনেক ইজি হয় ব্রাউজ থ্রু করতে। মিডিলওয়্যারের এই কাজগুলো পুরো আমরা টিটা বানাই, ডেটাবেসে স্টোর করি, ডেটাবেস থেকে যা যে প্লেলিস্টটা সেটা এইচএমআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা হিউম্যান মেশিন ইন্টারফেস আমরা বলি এইচএমআই। তো এইচএমআই শুধু দেখায়, ওর বিজনেস লজিক নেই, বিজনেস লজিক মিডিলওয়্যারই, ম্যাক্সিমাম বিজনেস লজিক মিডিলওয়্যারে। তো এরকম মিডিয়া অ্যাপসের জন্য আমি মিডিয়া অ্যাপস হচ্ছে আমি প্রথমে মিডিলওয়্যারে, তারপরে ধীরে ধীরে আমার কোম্পানি কী করেছে যে আমাদের অ্যাপ্লিকেশনও আমাকে দিয়ে দিচ্ছে। তো এখন মিডিলওয়্যার, মিডিলওয়্যার এইচএমআই প্লাস ক্লাস্টারে কী হয়, যখন কোনো সং চেঞ্জ প্লে হচ্ছে, সং বা রেডিও, মিডিয়া রিলেটেড এনিথিং, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ছোট্ট করে আমরা দেখাই ওটা ওখানে, আচ্ছা এই গানটা ওখানে চলছে। ওই যে কমিউনিকেশনটা থ্রু অ্যান্ড্রয়েড ওএস টু ইন্টিগ্রেটি, ওটাও একটা কমিউনিকেশন, ওটা থ্রু ফিডেল ফাইল হয়, মানে ওটাও কিন্তু জাভা টু সি কমিউনিকেশন, ঠিক আছে, ওটাও একটা মেকানিজম আছে, অত ডিটেলস আমি কোডে যাচ্ছি না। এই পুরো পার্টটা হচ্ছে আমি অ্যাজ এ প্রথমে এখানে টেকনিক্যাল লিড ছিলাম প্রথমে, তারপরে ধীরে ধীরে আমি এখন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আমাদের বলা হয়, মানে সফটওয়্যার আর্কিটেক্ট লোকাল ল্যাঙ্গুয়েজে বললে। দেন মেসেজিং অ্যাপ, নেভিগেশন অ্যাপ, পার্কিং রিলেটেড অ্যাপ্লিকেশন, আপনার ওই পার্কিং রিলেটেড অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ফেলি সব ক্যামেরা রিলেটেড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ওর মধ্যেই রাখি আর কি। ড্রাইভার ডিস্ট্রাকশনস বলতে মানে কিছু কিছু পপ আপ আমরা কখনো দেখাবো না। যেমন ধরুন আজকে আমাদের একটা ইস্যু ফিক্স করছিলাম কালকে, রিয়ার ক্যামেরা ভিডিও দেখছে, ধরুন মিউজিক প্লে হচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আপনি মিউজিক প্লে করছিলেন, করতে করতে আপনি গাড়ির রিয়ার ক্যামেরা অন করলেন বা আপনি পার্ক করছেন, বাই চান্স বা হয়তো আপনি ইচ্ছাকৃতভাবেই যে স্টিয়ারিং হুইলে যে SWC কি থাকে, আপনি হার্ডওয়্যার কিতে প্রেস করলেন বা আপনি ওকে বাটনটা প্রেস করলেন, ওকে বাটন আমাদের নর্মাল ফিচার হচ্ছে মিউজিক প্লে, ওকে বাটন প্লে লিস্টটাকে দেখায়, কাস্টমার যাতে চয়েস করতে পারে আচ্ছা সংটা চেঞ্জ করবে। ক্যামেরাটা অন করে আমি তাহলে প্লে লিস্টটা দেখালে কি হলো, ক্যামেরার উপরে প্লে লিস্টটা চলে আসলো, এটা তো একটা ডিস্ট্রাকশন। তখন আমার ইম্পর্টেন্ট কি, প্রায়োরিটি ক্যামেরা সবার আগে, আমাকে তাহলে কি হবে ওটা রেস্ট্রিক্ট করতে হবে। সেটা কিছু কালকে আমরা ফিক্স করলাম যে যখন ক্যামেরা আমাদের অন থাকবে আমরা প্লে লিস্ট দেখাবো না। তো এই ড্রাইভার মানে যে ডিস্ট্রাকশনসগুলো সেগুলো আমরা কেস টু কেস আমরা ওদের প্রায়োরিটি ওয়াইজ আমরা হ্যান্ডেল করি, যে কোনটা প্রায়োরিটি। যেমন অডিওর ক্ষেত্রে আপনি মিউজিক প্লে করছেন ভালো, সাথে সাথে ম্যাপও চলছে, কিন্তু ম্যাপে আপনার একটা ট্রাফিক সিগন্যাল আছে, কোনটা আমি আগে শোনাবো, আমি ট্রাফিক সিগন্যালটা আগে শোনাবো, আমি কিন্তু অডিওটাকে পজ করে দেবো। এটা অটোমেটিক হবে, এটা সাউন্ড সিস্টেম আমাদের ডিএসপি লেয়ার নিজে থেকে অডিওর ফোকাসটাকে শিফট করে, ওখান থেকে দেখা যাচ্ছে এখন এটা ট্রিগার হয়েছে, আমাকে অডিও এর জন্য পজ করতে হবে, একে ফোকাসটা দাও, ওর অডিওটাকে শোনাবো, দেন ফোকাস শিফট করে আমি আবার অডিওটাকে প্লে করবো, গানটাকে প্লে করে দেবো। এগুলো হচ্ছে ড্রাইভার ডিস্ট্রাকশন রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, আমার না সবারই তাই করতে হবে, এগুলো হচ্ছে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিচার, যেগুলো এনশিওর করতেই হবে।
এই এক্সাম্পলটা তো অনেকবারই দিলাম যে শেয়ার্ড কার। আচ্ছা, সামারি, তাহলে কাস্টমারের কি পাওনা? কাস্টমার এখানে পাচ্ছে তার কোনো ফোন লাগবে না, সেই ইনবিল্ড সফটওয়্যার পেয়ে যাচ্ছে, ঠিক আছে। সেখানে সে সিমিলার টু ফোন এক্সপিরিয়েন্স পাচ্ছে, একটা হাই ক্লাস, প্লাস ওভার দ্য টাইম আপডেট ফোনের মধ্যে পাচ্ছে, বাগ থাকলে বাগ ফিক্স হয়ে যাচ্ছে, ব্যাটারি কিছু ইস্যু থাকলে ব্যাটারি অপটিমাইজ হয়ে যাচ্ছে, নিউ ইউআই আপগ্রেড হয়ে যাচ্ছে। তো কাস্টমারের জন্য এটা লাইক একটা নিউ এক্সপিরিয়েন্স যাতে সে লং টার্ম এনজয় করতে পারে, এই জন্য এই ওটি আপডেটসটা করা উচিত। কারেন্ট ট্রেন্ডস এখন যেটা চলছে, যেটা বলছিলাম, ট্রেন্ডসের মধ্যে এখন দুটো ট্রেন্ড খুব চলছে। এক হচ্ছে কে কত বড় ডিসপ্লে দিতে পারে, কে কত ডিসপ্লে দিতে পারে, আর কত বেশি এন্টারটেনমেন্ট দিতে পারে। মানে এতদিন গেম নিয়ে অত ভাবা হয়নি, আমি যখন শুরু করেছি তখন গেম নিয়ে অত ভাবা হতো না, এখন লিটারেলি আমাদেরও প্রজেক্টে গেম ইন্ট্রোডিউস হওয়া শুরু হয়েছে। ছোট ছোট গেম আমরা মানে অ্যাপ্লিকেশন ওতে ইন্টিগ্রেট করছি থ্রু থার্ড পার্টি, যে গেমও আমরা দিয়ে দেবো এন্টারটেনমেন্টের জন্য, হয়তো চেসই দিয়ে দিলাম, পেছনে সিটে বসে কেউ চেস খেলতে খেলতে যাচ্ছে। তো এখন মানে কে কত বেশি এন্টারটেনমেন্ট দিতে পারে, কে কত লং, এখন মানে যেমন ফোনের আয়ু হচ্ছে কতদিন, কত ভার্সন অফ সফটওয়্যার আপডেট হচ্ছে, এখন গাড়িটাও তাই হয়ে গেছে প্র্যাকটিক্যালি যেটা। এই জন্য এইচডিবি কনসেপ্ট যে আমি কত বেশি লং টার্ম সাপোর্ট দেবো, কে কত বেশি সাপোর্ট দেবো, ওই জন্য চিপ বা এই ধরনের কোয়ালকম কন্টিনিউয়াসলি কী করছে, পাওয়ারফুল চিপ ডেলিভার করে যাচ্ছে, ঠিক আছে। এখন ইন্ডিয়ার কোন কারে রয়েছে মানে এখন আমি যদি বলি আমাদের শপে আছে রেনো নিজের টিম, আমি আপনাকে পুরো বলেছি যে ইন্ডিয়ার পপুলার, টাটা সম্পূর্ণ আমাদের, টাটা পুরো সম্পূর্ণ আমাদের, মারুতি সুজুকি আগামী দিনে আসতে চলেছে, হিউজ প্রজেক্ট স্টার্ট হয়েছে আমাদের কাজ। আগামী 2-3 বছরে আপনি দেখবেন মারুতি সুজুকির যত নতুন মডেল আসছে সেখানে হারমান পাওয়াটা আছে। আর ইন্ডিয়াতে এই দুটো, ফরেন ব্র্যান্ডের মধ্যে আপনি পাবেন হচ্ছে সিট্রিয়ন পাবেন। আমি বলছি যে অ্যান্ড্রয়েড অটোমোটিভটা তো সব গাড়িতে নেই, না, সব গাড়িতে নেই, এটাই কোন গাড়িতে আছে? নতুন মডেলগুলোতে আছে। এতদিন লিনাক্স পাওয়ার ছিল, যেটা বলছি টাটা সাফারিতেও আছে ইনফোটেনমেন্ট সিস্টেম, কিন্তু ওটা আমাদেরই ডেভেলপ করা। লিনাক্স পাওয়ার জেএলআর এ আছে লিনাক্স পাওয়ার, ওই লাইনাক্স পাওয়ার সফটওয়্যারগুলো আবার আমাদের কাছে এখন আসছে নতুন করে, যে ওই জিনিসটাকে তুমি পুরো ওএসটাকে চেঞ্জ করে, যেটা মাইগ্রেশন বলে, তুমি অ্যান্ড্রয়েডে মাইগ্রেট করে দাও। যেমন আমাদের মার্সিডিজ i3 ম্যাক্স, মার্সিডিজের একটা মডেল i3 ম্যাক্স, ওদের মানে কোড আমাদের, ওদের ইন্টারনাল মডেল নেই, i3 ম্যাক্স ওরা বলে মডেল। ওটা আমরা থার্ড জেনারেশন আমরাই করেছিলাম লাইনাক্সে একসময়, এখন ওটা মাইগ্রেট করার জন্য অ্যান্ড্রয়েডের কথাবার্তা চলছে। ফোর্থ জেনারেশন যেটা ওদের দিয়েছে i4 ম্যাক্স, সেটা ওরা শুরু থেকেই অ্যান্ড্রয়েডেই ডেভেলপ করছে। এইরকমভাবে বেসিক্যালি পুরোনো কার মডেলগুলো যেগুলো আছে ওগুলো নতুন কার মডেলে আপনি আর লিনাক্স পাবেন না সব। হ্যাঁ, এবার দামের ওপরে, কোম্পানির দামের ওপরে, এখন যেই গাড়িটা যে কোনো কোম্পানি 6-7 লাখ টাকায় দেবে, সেখানে সে এওএস দিতে পারবে না, সেখানে সে ট্র্যাডিশনাল জাস্ট একটা টাচ ইনপুট ডিভাইস, একটা ডিসপ্লে দিয়ে দেবে, একটা ব্লুটুথ কানেক্টিভিটি, আপনি প্রজেকশন অ্যান্ড্রয়েড অটো কার্ভ ইউজ করতে পারবেন, দ্যাটস ইট, এটুকুই দেবে। ওই যে ফুল ইন্টিগ্রেটেড ওএস সেটা আপনাকে প্রাইসের অনুযায়ী দেবে। টাটাও যে সব গাড়িতে দেবে তা নয়, মারুতি বা আপনি i10 বা i20তে কখনো এক্সপেক্ট করবেন না যে আপনি এত কিছু পাবেন। আপনি অ্যাটলিস্ট 20 অ্যান্ড অ্যাবভ বা এসইউভি মডেলে গেলে নিশ্চয়ই পাবেন। এবার এমজির গাড়িতেও আমি দেখেছি ডিসপ্লেটা বেশ বড় সড়ো দেয় এমজির গাড়ি, হ্যাঁ বড় ডিসপ্লে, হ্যাঁ বড় ডিসপ্লে। আমাদেরও কাজ করেছি আমরা, এই ধরুন এই ল্যান্ড পোর্ট্রেট ডিসপ্লেতে, এটা হচ্ছে তো আপনার হিসেবে সিট্রিয়নের জিপ কম্পাসে রিসেন্ট দেখবেন, আপনি ইউটিউবে সার্চ করলেও ভিডিও পাবেন, জিপ কম্পাসে কিন্তু আমাদের এখন পুরো হারমান পাওয়ার নতুন মডেলের জিপ কম্পাসে। আর কিছু কোম্পানি যারা নিজেরাই করে, যেটা বলছিলাম রেনন নিজেরাই করে, হুন্ডাই ওদের নিজেদের টিম আছে, হুন্ডাই নিজেরাই করে, ওরা বাইরে আউটসোর্স কম করে। তবে মেজরিটি কোম্পানি, আমাদের কোম্পানি যেমন STL, ওরাও নিজেরা করার জন্য টিম তৈরি করেছে, কিন্তু যে বললাম চ্যালেঞ্জ ইউজ তো, রাতারাতি ওভারনাইট এত বড় টিম, এত বড় তুমি একটা মানে ট্যালেন্টকে তুমি রেপ্লিকেট করতে পারবে না। তাই চেষ্টা করছে কস্ট কমানোর জন্য, এখন সবাই চারিদিকে রিসেশনের মার্কেট চাইছে, কিন্তু এখনো এই মোমেন্টে যদি বলি অটোমোটিভে হারমান, হিস্টিয়ান, এরা হচ্ছে গ্লোবাল লিডার, হিস্টিয়ান আর হারমান। আরও অনেক কোম্পানি আছে যারা অটোমোটিভে, তবে অটোমোটিভে ফুল সার্ভিস দেয় এরকম কোম্পানি খুব কম। আর হারমানে আরেকটা প্রোফাইল যেটা বলা হয়নি, হারমান নিজস্ব চিপ ম্যানুফ্যাকচারার, পুনেতে আমাদের প্ল্যান্ট আছে,
এইটা জাস্ট এই যে ছবিটা দিয়েছি না, এই ছবিটা এইটা হচ্ছে আপনার ইসে থেকে নেওয়া, মার্সিডিজের, ঠিক আছে, কার্ড ডিসপ্লে 16 ইঞ্চি। আমি অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির রিয়েল ভিডিও দিইনি, কারণ এটা আমি অফিসিয়ালি কোম্পানির তরফ থেকে আসিনি তো, ওই জন্য আমি কোম্পানির কোনো রিয়েল বা ওই ফটোগুলো আমি রিয়েল দিতে পারতাম, মানে আমাদের আইপিআই সিস্টেমে, সেটা আমি দিইনি ওই জন্য অ্যাকচুয়ালি। আচ্ছা, কনক্লুশন বললে ফোন সেন্ট্রিক টু কার সেন্ট্রিক কম্পিউটিং, আমরা গো টু মার্কেট, রেডি টু মার্কেট খুব ইজিলি হচ্ছে, করতে পারি, ফুল আমরা কন্ট্রোল দিতে পারি কাস্টমারকে একদম হার্ডওয়্যার লেভেল অবধি। এগুলো হচ্ছে মেন ফান্ডামেন্টাল মানে বেনিফিট যার জন্য, এবং ফ্যান্সি এনভায়রনমেন্ট, যেটা আমি বাড়িতেও, গাড়ির বাইরেও যে ডিজিটাল লাইফস্টাইল লিড করছি, আমি গাড়ির ভেতরে বসেও সেই লাইফস্টাইলটা সিমলেসলি লিড করছি, ঠিক আছে, এটাই কম্পিটিশন। মানে এই জন্য আরও কম্পিটিশানে, থ্রু কম্পিটিশান আরও এরা এগোবে। আর এটা জাস্ট আমাদের জাস্ট গাড়ির কোম্পানির পোর্টফোলিও, এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। মানে এখানে যত ব্র্যান্ড দেখেন সব ব্র্যান্ডে আমাদের কোম্পানি কাজ করে, তার মধ্যে আমি নিজেই সেগুলো বললাম, অনেকগুলো ব্র্যান্ডে আমি নিজেই কাজ করেছি। হ্যাঁ, বৃষ্টি আমি কলকাতায় অফিস করেছি, 1 বছর হয়েছে মনে হয়। ওরা ইনফোটেনমেন্ট, ওটা বললাম, বৃষ্টিয়ান আছে, সাসটেন আছে, একই কোম্পানির অনেকেই করে। ধরুন টাটার কাজ আমরাও করছি, পার্ট বাই পার্ট কেউ নেয়। এবার আমি হয়তো বেশি একটা মেজর পার্টে কাজ করছি, বৃষ্টিয়ান হয়তো একটা স্মল পার্ট, আবার অন্য কোনো কোম্পানি আমি একটা স্মল পার্টে কাজ করছি, বৃষ্টিয়ান একটা মেজর পার্টে কাজ করছি। এই জন্য বললাম না যে একটা গাড়ি যখন মার্কেটে আসে, তার পেছনে যে কতগুলো কোম্পানি রেসপন্সিবল আর কতগুলো ভেন্ডার থাকে, 20 থেকে 25টা হবেই। এক একটা পার্টস এক একজন স্পেশালাইজ সেভাবে সে দেয়, সেখান থেকে সব আসে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লায়েন্ট লিস্ট। বলছে আমার তো গাড়ি উঠে গেছে এখানে, ফোর্ড কোম্পানি তো চলে গেছে, এবারে তাহলে কার গাড়ি কেনা উচিত? ফোর্ড ইন্ডিয়া ছেড়ে চলে গেছে। ফোর্ড চলে গেছে, আচ্ছা। আচ্ছা, গাড়ি কোম্পানিগুলোকে তো খুব ক্লোজলি দেখছো তুমি, মানে ব্যাটারি গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেলের জন্য আমরা এখন কতটা তৈরি? ইলেকট্রিক নাকি এই মুহূর্তে ইলেকট্রিক গাড়িতে ইনভেস্ট না করে পেট্রোলই কেনা হয়? another 5-7 ইয়ার্স পরে হয়তো আমি প্র্যাকটিক্যাল আমি স্কুটির এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ। ওলার স্কুটি আমার ভাইয়ের বন্ধু কিনেছিল, ও 70 না 75,000 কিলোমিটার চালিয়েছে, বেশি না, 2-3 বছর। মানে ও সারাদিনই গাড়ি চালায়। আচ্ছা, গাড়িতেই বসে থাকে নাকি? না, ও ব্যবসার খাতিরে ব্যাটারিটা যখন উইক হয়ে গেছে, ও এক্সটেন্ডেড ওয়ারেন্টি বাই চান্স নিয়ে গেছে। এবার কোম্পানি তো মানে 80,000 কিলোমিটার সাপোর্ট দিচ্ছে, এবার 70 গেছে, মানে ব্যাটারি অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। ও ব্যাটারি চেঞ্জ করতে গেছে, বলছে 90,000 টাকা ব্যাটারি। এবার 90,000 টাকা ব্যাটারি দাম। হ্যাঁ, এবার ওর পেট্রোলের পয়সা বেঁচে গেছে, কিন্তু ব্যাটারি চেঞ্জ করা মানে একটা নতুনই কিনা, বডিটার কি ভ্যালু আছে, প্লাস্টিক বডির কি ভ্যালু আছে। আর তারপরে ইন্ডিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার, চার্জিং, এইগুলো একদমই নেই, একদমই। স্কুটি অবধি ঠিক আছে, 4 চাকা নেওয়াটা খুব রিস্কি হয়ে যায়। রিস্কি চলছে, তবে মার্কেটে চলছে না তাহলে, আমি দেখছি চলছে, তবে স্কুটির থেকে 4 চাকা ভালো আমার মনে হয়। অ্যাটলিস্ট মাইলেজ তো ভালো পাওয়া যায়, 2 চাকা নেই, মাইলেজ তো ভালো পাওয়া যায়। ব্যাটারি সেল হিসাবে চেঞ্জ হবে যতটা আমি জানি। ব্যাটারি তো 6 লাখ টাকা যদি দাম হয়ে যায় তাহলে গল্পটা একই হয়ে যাবে। ব্যাটারির প্রাইস গুলো কেউ জানে না তো। দুটো ব্যাটারি চেঞ্জ হবে না, যতগুলো আমার না, আমি কোনো শুনি না। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার অলরেডি কিনে নিয়েছে সব। আর পারছি না না, জোস ব্যাপার, এটা সত্যি খুব মানে আমরা যারা ড্রাইভার নেই, আমাদের নিজেদেরকে গাড়ি চালাতে হয়, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন যে কি করবো এরপরে গাড়ি। না, তবে ইলেকট্রিক তো অবভিয়াসলি আসবে, তবে একটু স্লো। যতটা মানে অ্যাকচুয়ালি আমাদেরও কোম্পানিতে আমাদের পিভট করলো, আমাদের কোম্পানি অনেক ইনভেস্ট করেছিল, ইন্টারনাল এগুলো বলছি, যে ব্যাটারি গাড়ি খুব তাড়াতাড়ি আসবে, প্রচুর টাকা ইনভেস্ট একটা করবে যে ব্যাটারি বা এই ধরনের রিসার্চের ওপরে, কিন্তু দেখছে যে সেই হিসাবে ইনটেক নেই, কাস্টমার কিন্তু সেইভাবে নিচ্ছে না। তো ওই জন্য কিন্তু আমাদের ওখানে মানে ভালোই ইনভেস্টমেন্ট ওয়েস্ট হয়েছে। তো স্যার একটা কথাই বলতে চাই ব্যাটারির কথা। বেড়াতে গিয়ে কোথায় যেন কে বলে রাস্তায় আটকে গেছে, চার্জিং পয়েন্ট পায়, সেটাই ওইগুলোই টোটো গাড়ি। স্যার আমার মাসে 4 চাকার গাড়িতে আমার আগে ছিল ওয়াগনার, মানে 7.5 থেকে 8,000 টাকার তেল লাগলো। সেখানে আমি ইভি নিয়েছি 1 বছর হলো।
আমার মাসের চার্জিংয়ে একই তো রাস্তা যায়, ওই মানে যেরকম যেতাম এখন সেরকমই যায়। ট্রিপ ডিটেইলসটা সেম আছে। হ্যাঁ same। আমার মাসের চার্জিংয়ে খুব বেশি হলে, খুব বেশি, শুধু চার্জিংয়ের জন্য আলাদা সাবমিটার করা আছে আমার, 1000 থেকে 1100 টাকা বিল আসে। খুব বেশি হলে, আমি এত টাকাও বিল আসেনি এখনো পর্যন্ত। আমি ম্যাক্সিমাম বিল দিচ্ছি 600 থেকে 700 টাকা, মানে আমি দিই তো আমি আছি। পয়সার দিক থেকে খুবই সেফ, তো এটা আপনি যদি মানতেই break হবে, even অনেক বলেন, সেভিংস। 4-5 বছর এমনি গাড়ির দাম উঠে যাবে আপনার। হ্যাঁ এটা ফ্যাক্ট। যদি কেউ এই মেন্টালিটিতে নেয়, লাভ আছে, ফাইন্যান্সিয়ালি লাভ আছে আমি বলবো, কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি একদম পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি থাকবে, আমি যে কোনো জায়গায় চলে যাবো, সেগুলো তো করি না আমি এখন। সেটা- আমরা বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি সুইসাইডের জন্য সিটির জন্য সিটির জন্য একদম পারফেক্ট। আমি দিল্লিতে ছিলাম কিছুদিন, দিল্লিতে যত উবের না, ম্যাক্সিমাম উবের ইলেকট্রিকও হয়ে গেছে দিল্লিতে। উবের ওয়ালাটা আমি জিজ্ঞেস করলাম, বলছে আমরা সকালে চার্জ দিয়ে বেরোই, আরামসে রাত অবধি আমার চলে যায়। আমার রাত থেকে চার্জ দিয়ে আউট স্টেশনে কিন্তু অসুবিধা নেই। রেস্টুরেন্ট নামি হোটেল চার্জিং পয়েন্ট। কিন্তু এখন তো আউট স্টেশনে তবে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, ইন্ডিয়াতে গ্রোথটা, চায়নাতে যদি আপনি যান, আমি চায়নাতে 90% টিভি চলে বর্তমানে। 90, ওখানে কোনো মনে হয় বাইক বা স্কুটি তো এখন মনে তো হয় পেট্রোলে চলেই না। এখন তো হাইব্রিড দিয়ে দিয়েছে, মানে ইভির সাথে পেট্রোল হাইব্রিড দিচ্ছে। ওরা অ্যাডাপ্ট করে তাড়াতাড়ি, কনজিউমার মাইন্ডসেটটাও ওখানে মডার্ন অ্যান্ড ফাস্ট, এক নম্বর। গভর্নমেন্টও ওখানে প্রপারলি এক্সিকিউট করে। এখানে আমাদের সেই এক্সিকিউশনটা নেই এবং অ্যাওয়ারনেসটা বোঝাতে পারছে না যে তুমি নাও, আমি আছি তো, সাপোর্ট গভর্নমেন্ট দেবে বা তুমি ইনফ্রাস্ট্রাকচার পাবে, তুমি নাও নির্ভয়। মানুষ, অর্ধেক মানুষ ওই ভয় পাচ্ছে না, কেউ ভাবছে ওলা ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে বেশি মানে পাম্প, মানে বেশি চার্জিং স্টেশন করতে দিচ্ছে না, কারণ ট্যাক্সের পয়সাগুলো পাবে না তাই। অবশ্যই অনেক কিছু আছে, পেট্রোল পাম্পের জিনিস, অনেক ব্যাপার আছে ইন্ডিয়াতে, ব্যাপারটা ওটাই। কারণ পেট্রোলে যা ট্যাক্স আছে ওই ট্যাক্স তো আর দিলে হবে না। আচ্ছা আমি তাহলে কনক্লুড করলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের অ্যাকচুয়ালি মানে জানার সুবিধা তো পেটে না, আর এই এনাদেরকে তো সবসময় একসাথে এক জায়গায় পাওয়া যায় না, সেই জন্যই আমাদের এই আলোচনা চলতেই থাকবে। আর রঞ্জিতকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে দেখুন আমার এখানে মেসেজ এসেই রয়েছে, আমার অফিস অ্যাকচুয়ালি চলছে, কিন্তু আমি যেহেতু কমিটমেন্ট করেছিলাম না, যাই, এবার ম্যানেজারকে আমি জাস্ট সকালে বলে এসেছি যে আজকে আমাকে সিক লিভ নিতে হবে। আর যেহেতু আমি, একটা প্রবলেম কি, মানে লিড হলে না একটা সমস্যা হচ্ছে, যার যত প্রবলেম তার সারাদিন আমাকে মেসেজ করতে থাকে। একটু এখানে চলে এসো। আমরা কাকে ডাকবো? একটু হিরণময় স্যারকে ডাকি না? তুমি একে দাও, জীবনকে দাও। অনেক ধন্যবাদ। আমার মনে হয় ছবিটা এদিক থেকে নিলে এটা ব্যাকগ্রাউন্ডে আসতো। ঠিক আছে, আর দিনের শেষে আমাদের পুরো এই অনুযায়ী পুরো করা আছে। প্রযুক্তির এই যাত্রাপথ তোমার আরো মজবুত হোক। আমি রাজাবাজার সায়েন্স কলেজে এমটেক স্টুডেন্টদের দুটো ব্যাচ অ্যান্ড্রয়েড শিখিয়েছিলাম, তখন ওই অপুদাই বলেছিল যে ওখানে ওরা এক্সট্রা